পলিটিক্যাল ডেটসের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের কাছে গেস্ট হিসেবে রয়েছেন নোয়াখালীর সবচেয়ে জনপ্রিয় একজন রাজনীতিবিদ এবং যুব দলের নোয়াখালী জেলা যুব দলের সেক্রেটারি জনাব নুরুল আমিন খান। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকের ভাই আমাদের পডকাস্টটা হবে মূলত আপনাকে নিয়ে, আপনার ভিশন, আপনার মিশন এবং আপনার রাজনৈতিক জীবন এবং বর্তমানে আপনার প্ল্যান কি, এই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের কথা হবে। শুরুতে প্রশ্নটা মানে একদম শুরু থেকে আসলে জানতে চাচ্ছি আর কি, যে আপনার জন্ম বেড়ে ওঠা কোথায় এবং কিভাবে, মানে আপনার শুরুটা আমরা একটু জানতে চাচ্ছি। আসলে এরকম বিশেষ করে মুখোমুখি কখনো হওয়ার সুযোগ হয়নি। আমরা যারা বিশেষ করে মফস্বল ভিত্তিক জেলা ভিত্তিক পলিটিক্স করি, তো আমার জন্ম বলতে আমার আসলে জন্ম আমি যেখানে এখন বসবাস করতেছি সেখানে আমার জন্ম, আমার বেড়ে ওঠা জন্ম সবই মাইজদি শহরে। অর্থাৎ আমার বাড়িটা হচ্ছে যে এমন এক জায়গায় যে নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ, যেটা সরকারি কলেজ, এটার পশ্চিম পাশে এবং নোয়াখালী শহীদপুর স্টেডিয়ামের পূর্ব পাশে, অর্থাৎ মাঝখানেই আমার এই বাড়ি। তো আমার জন্ম এখানে এবং আমার এখান থেকে বেড়ে ওঠা শৈশব কিশোর যাই বলেন এখানে লোকালি, অর্থাৎ মাইজদি শহরে আমি 2 নং ওয়ার্ডের বাসিন্দা, নোয়াখালী পৌরসভার। পড়াশোনাটা আপনার কতটুকু করেছেন এবং কোথায় করেছেন? পড়াশোনাটা তো আমি তো মাস্টার্স কমপ্লিট করেছি নোয়াখালী কলেজ থেকে। আমার প্রথম স্কুল জীবনে আমার ওয়ার্ডের যে স্কুলটা আছে মাইজদি বাজারের এখানে অরুণচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, অরুণচন্দ্র উচ্চ বিদ্যালয়, ওইখান থেকে আমার এসএসসি কমপ্লিট। এরপরে আমার ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি আমি অ্যাকাউন্টিং থেকে, আমি সোনাপুর কলেজ থেকে। এরপর আমার বাকি যে মাস্টার্স কমপ্লিট সেটা আমি গ্রাজুয়েশনের মাস্টার কমপ্লিট করেছি আমি নোয়াখালী সরকারি কলেজ থেকে। কোন ডিপার্টমেন্ট থেকে ভাই? পলিটিক্যাল সায়েন্স থেকে। একদম আপনিও রাজনীতিবিদ, পড়াশোনাও রাজনীতির উপরে। আমার কিন্তু বিশেষ করে পড়ালেখা বলতে একটু বলি, পড়ালেখাটা আমার কিন্তু এসএসসি যেটা সেটা হচ্ছে আমার সায়েন্স থেকে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড। আর ইন্টারমিডিয়েটটা হচ্ছে যে আমার কমার্স ব্যাকগ্রাউন্ড। এরপর আমি প্রথম আবার কিন্তু ভর্তি হতে চাইছি বাংলাতে অনার্সে। সেখান থেকে আবার আমি এই 3 মাসের পর মাইগ্রেশন করতে পারি। 3 মাসের পর আবার আমি এই জেনারেল ডিগ্রিতে ভর্তি হই। পরবর্তীতে মাস্টার্স পলিটিক্যাল সায়েন্সে আমি ভর্তি হই। অর্থাৎ মাস্টার্স থেকে আমার পলিটিক্যাল সায়েন্স থেকে আমার মাস্টার্স কমপ্লিট এমএসএস। বুঝতে পারছি। আচ্ছা ভাই, বর্তমানে আপনি কোন পেশার সাথে আছেন এখন? বর্তমান পেশা বলতে আমি বিশেষ করে আমরা যখন এই নোয়াখালী থেকে পড়ালেখা কমপ্লিট করি, এরপর আমার আসলে বিশেষ করে আমার রাজনীতিটা যেটা হাতে করি একদম এই বিশেষ করে রাজনীতির যে ভীষণটা যে আসলে আমাদের পুরো একজন রাজনীতি মাঠের কর্মী। আমি এই স্কুল থেকে আমাদের রাজনীতি শুরু, এবং যখন আমি 93-94 তখন আমি অরুণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের স্কুল কমিটির আমি সেক্রেটারি ছিলাম। প্রথমে ওইটাই স্কুল সেক্রেটারি। হ্যাঁ, স্কুল কমিটি থেকে আমি সেক্রেটারি ছিলাম। এরপরে আমার রাজনীতি থেকে ওঠা আসলে বর্তমান পেশা বলতে যেটা যদি পলিটিক্যাল শুরু কখন থেকে, তাহলে আমার শুরুটা এখান থেকে বলাটা স্টার্ট হতো। বর্তমান পেশা বলতে আমি একটা ফার্মেসি ব্যবসা করি। আমার একটা ফিজি আপনার একটা ফিজিওথেরাপিস্ট আছে, মাইজদি ফিজিওথেরাপি সেন্টার আছে আমার একটা, এগুলো নিয়ে করি। আর ছোটোখাটো ঠিকাদারি ব্যবসার সাথে সম্পৃক্ত আছি, যেটা আসলে পলিটিক্যাল অপশনাল, যেটা যায় আর কি। বুঝতে পারছি। আচ্ছা ভাই, আপনার পরিবার সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। ধরুন আপনার আব্বু আম্মু এখন কোথায় আছেন, বা ওনারাও কি পলিটিক্যালি ইনভলভ ছিলেন কিনা? বিশেষ করে এই পলিটিক্যালি আমার আসলে তেমন কেউই ওরকম ইনভলভ ছিল না। তবে আমার পারিবারিকভাবে সবাই বিএনপি সম্পৃক্ততা। আমার বাবাও বিএনপি সমর্থন করতেন। সেই সুবাদে আমিও বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত, এই জাতীয়বাদী দলের সাথে। এবং পাশাপাশি আমার ভাই, আমার ইমিডিয়েটলি ছোট এক ভাই, সে নজরুল, সে কেন্দ্রে আমাদের ছাত্রদল করতো আমার সাথে। পরবর্তী সেও অনেক আসলে বিশেষ করে পলিটিক্স করতে যায়, ইন্ডাস্ট্রিতে শিকার হয়েছে। এবং সে এই বিশেষ করে আমার স্মরণ আছে একবার যখন পুলিশ তাকে 2014-15 আন্দোলনে, তখন আমাকে ওই অ্যারেস্ট করতে আসছে আমাকে বাড়িতে, তো আমাকে না হয়ে তাকে নিয়ে গেছে। পরে সেও অনেকদিন জেলে ছিল এবং সে সক্রিয় রাজনীতি করতো। পরবর্তীতে যখন সে 5 আগস্টের পর পরিবর্তনের 1-2 মাস পরে সে এখন বাইরে চলে গেছে, সেখানে আমেরিকাতে আছে। পলিটিক্যাল আর আমার পরিবার আর কেউ পলিটিক্স করে না। আপনার আব্বু কি কখন এরকম, আপনি যেরকম পলিটিক্সে এখন নোয়াখালী রাজনীতির একজন কেন্দ্রবিন্দু, আপনার আব্বু কি এরকম পলিটিক্সে এভাবে সক্রিয় ছিলেন কিনা? না, আমার আব্বু আমার আব্বু গভর্নমেন্ট জবে ছিল। আমার আব্বু একজন আমার আব্বু ওই যে টিএনটি অফিসের যিনি ডিভিশনাল এক্সিএন নোয়াখালীতে, ওইটার ওনার আপনার ওই যে ছিলেন, পিএ ছিলেন।
এবং এটা মানে উনি মানে জব করতেন, সরকারি মানে গভর্নমেন্ট জবে ছিলেন, সরকারি চাকরি করতেন। আর আপনার ফ্যামিলিতে কে কে আছেন, মানে আপনার সন্তান সন্ততি কতজন এরকম? ফ্যামিলি থেকে তো আসলে মানে স্টিল বলতে বর্তমানে তো আমার মানে যেটা মানে বাবা মা মানে বিশেষ করে আমার মা তো মানে গত এই নভেম্বরে মারা গেছেন। ফ্যামিলিতে তো আমার বাবা মা তো কেউ নেই, আমার ভাই আছি যারা সবাই এখন মানে সবাই ম্যারিড, সবাই মানে আলাদা আলাদা মানে সংসার আছে। আর মানে আমার নিজেরও মানে বিশেষ করে সংসার আছে পারিবারিকভাবে। আমার মানে এক স্ত্রী আছেন এবং আমার মানে সন্তান আছে, আমার 4 সন্তান আছেন। এই ছেলে না মেয়ে? সবাই মেয়ে, মেয়ে সন্তান। বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, যেহেতু আপনার 4 জনই মেয়ে, একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছিল। এই যে আমাদের বাংলাদেশে যারা এলিট সোসাইটি রয়েছেন বা যারা মিডিয়া একটা সেন্ট্রিক রয়েছেন, আমরা একটা ন্যারেটিভ প্রায় সময় খেয়াল করি যে নারীদের স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা, নারীদের ক্ষমতায়ন, নারীদের চাকরি করার স্বাধীনতা। এই যে বর্তমান সমাজ ব্যবস্থায় আসলে নারীর, আমরা একটা করে আসি, এই যে নারীর যে পোশাকের স্বাধীনতা চাওয়া হয়, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? পোশাকের স্বাধীনতা বলতে যেটা মানে বোঝায় যে একটা মানুষের রুচির ব্যাপার-স্যাপার, রুচির বিষয়। এখন সেটা হচ্ছে যে যেহেতু মানে আমরা যারা মানে আমাদের যারা দেশের যে কালচার, আমাদের যে মানে মানে সাংস্কৃতিক আমাদের যে মানে অঙ্গনটা বা আমরা যেভাবে মানে ওটা চলে, বিশেষ করে আমাদের তা মানে আইডেন্টিটি আমি মুসলিম হিসাবে যে আমাদের যেই মানে ধ্যান ধারণা বা আমাদের যে কালচার যে সিস্টেম মুসলিম হিসেবে, তো সেক্ষেত্রে তো আমাদের তো একটা মানে কি বলে আমাদের মনে করেন আমরা এই পোশাক আশাকে আমাদের একটা শালীনতা থাকবে, থাকাটাই স্বাভাবিক আমি মনে করি। এবং বিশেষ করে অনেক সময় যায় অনেকে হয়তো ওয়েস্টার্ন মানে স্টাইলে চলতে চেষ্টা করে এবং আল্ট্রা মডার্ন বা ডিজাইনে অনেকে মানে চলে। আমি মনে করি সেটা মানে যার যার মানে একটা আসল বেড়ে ওঠার রুচির উপর। তবে মনে করি যে পোশাকের স্বাধীনতা বলতে মানে আল্ট্রা মডার্ন নয়, সেটা হচ্ছে যে রুচির উপরে এবং সেটা অবশ্যই আমরা আমাদের কি বলে একজন মানুষ যদি তার যদি মানে এই একটা মানুষ আরেকটা মানুষকে কম্পেয়ার করবে তখনই যখন তার এই পোশাকের যে মানে শালীনতা, যে সৌন্দর্য কিংবা সে মানে মনে করেন আপনার তার যে মানে অর্থাৎ এক কথা বলতে গেলে আমি মুসলিম হিসেবে আমার যে জাতীয় পোশাক মানে পরিধান করা উচিত, যে মানে শালীনতার মধ্য দিয়ে, ভদ্রতার মধ্য দিয়ে, রুচির মধ্য দিয়ে, এটা হচ্ছে যে আমি মনে করি, যেটা মনে করি পোশাকের স্বাধীনতা বলতে অফকোর্স মানে একটা মানে স্টাইলিস্ট বাকি বা একটা ওয়েস্টার্ন স্টাইলিস্ট নয়। আমার মানে দৃষ্টিকোণ থেকে মুসলিম হিসেবে আমি মনে করি যে একটা শালীনতা থাকতে হবে। আচ্ছা ভাই, এই যে আপনি শালীনতার কথা বললেন, আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট বা আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও আমরা এমন কিছু কেস দেখেছি যেখানে মেয়েরা বোরকা পরে আসলে সেক্ষেত্রে টিচারদের থেকে হেনস্থার শিকার হচ্ছে। এই বিষয়টাকে আপনি সাপোর্ট করেন? না, আমি সাপোর্ট করে বলবো না, আপনি বিষয়টাকে আসলে আপনার পয়েন্ট অফ ভিউটা কি? এটা ২ রকমের স্টাইল, দৃষ্টিভঙ্গি স্টাইল। এখন দেখা গেছে কি আমি একটা লোককে লাইক কম করি, হ্যাঁ? যেমন আমি ম্যাডাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের, উনি কিন্তু একটা ক্রেজ, একটা স্টাইল। উনার স্টাইলটা এরকম। কিন্তু মানে সবাই মনে করে যে বা উনিও মানে ওরকম উনি একটা দলকে মানে সাপোর্ট করে এটা বুঝতেছে। সেটা আসলে আমি শতভাগ মানে কেন না। তো মনে হয়তো মানে একটা মানে এই একটা পক্ষের যখন কথা বলে, একটা সাইডে যখন কথা বলে তখন সে মনে করে যে না সে তার সমর্থিত লোক। তো তার একটা স্টাইল আছে। তার স্টাইলটা কিন্তু মানে কেন এটা একটু আগে যেটা বলছিলাম সেটা তার মানে রুচির উপর। না ভাই, রুচি আর ধরেন একটা মেয়ের রুচি হইল যে সে বোরকা পরবে। হ্যাঁ, ওই যে কিন্তু একজন টিচারের যদি আপনার হচ্ছে যে বাধা দেয়। ওই কথাটা আসতেছি। হ্যাঁ, যেটা মানে ওইটা তো মানে ওইটা বলেই ওইটাই আসতেছি। কম্পেয়ারটা করতেছি আরকি। সেটা হচ্ছে যে কি এখন বিশেষ করে প্রথমত মানে এই বোরকাটা কিন্তু আমি মনে করি যে এটা কিন্তু মানে কেন এই বোরকা কিন্তু একটা মানে মানুষের এই শালীনতাটাকে, মানুষের সৌন্দর্যটাকে আরো বেশি মানে স্কিপ করে এইভাবে। এইজন্য আমি এইভাবে এটাকে ব্যাখ্যা দিচ্ছি। প্রথমত হচ্ছে যে মানে এটার একটা কথা বললেন। প্রথমত হচ্ছে যে বোরকাটা আমরা যারা মুসলিম, আমাদের জন্য এটার একটা মানে এই পোশাকের একটা মানে সিস্টেম আছে। যে মানে ড্রেস মানে কোড যেটা সেটা আছে। যে মানে আমরা মুসলিম হিসেবে কিরকম পোশাক পরিধান করব, আমাদের মেয়েরা কিরকম পোশাক পরিধান করবে। এটা কিন্তু বিশেষ করে মুসলমানের থেকে এই বোরকাটা বেশিরভাগই মানে প্রচলন। এখন দেখা গেছে যে কি তাই বলে অর্থ অনেক সময় অনেক কি বলে মানে অনেক হিন্দুরাও মানে কেন বা অনেক পরিবারের লোকেরাও যারা মানে কেন ইসলাম ধর্ম না তারাও মানে অনেক সময় বোরকা পরিধান করে। সেটা কেন করে? সেটা হচ্ছে যে পরিবেশের উপরে। অনেক আছে যে দেখা গেছে যে কি এই আমাদের মানে সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা। যেমন একটা মেয়ে স্কুলে যাচ্ছে বোরকা পরে কিংবা বোরকা ছাড়া, দেখা গেছে তাকে একটা মানে কমেন্টস করে বসছে, একটা মানে ইভটিজিং করে বসছে। সুতরাং এই বিষয়গুলোকে পরিহার করার জন্য
এই মানে বিশেষ করে বোরকা পরিধানটা একটা মেয়েকে সেভ করে। তবে আমি মনে করি আমি এটার পক্ষে অবশ্যই যে যার মতো মানে পোশাক পরবে সেটা তার এখতিয়ার। এখানে কর্তৃপক্ষ প্রশাসনের কোনো বাধ্যবাধকতা নেই, না থাকাই ভালো। বাংলাদেশে তো না থাকা ভালো। বাংলাদেশ যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে এবং মুসলমানের আমার মানে এখানে ড্রেস কোড হিসেবে মানে এখানে বোরকা পরবে, এটাই স্বাভাবিক বিষয়। বুঝছি। আচ্ছা ভাই, এবার আমরা আসি নারীর ক্ষমতায়নের ব্যাপারে। আমরা যদি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা দেখি, বাংলাদেশের রাজনীতিতে নারীদের জন্য সংরক্ষিত আসনও থাকে এবং সব জায়গায় মোটামুটি নারীদেরকে একটু সামনে এগিয়ে দেওয়া বা নারীর ক্ষমতায়নের ব্যাপারে অনেক সরব আলোচনা থাকে। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার তো 4 জন মেয়ে, ওনারা যদি আগামীতে পলিটিক্সে আসতে চায়, সক্রিয় পলিটিক্স করতে চায়, যেমন জাতীয়তাবাদী ছাত্রদল বা যে কোনো ছাত্র সংগঠনে পলিটিক্স করতে চায়, আপনি অ্যাজ এ ফাদার এটা অ্যালাউ করবেন কিনা? এখানে আসলে মানে বিষয়টা হচ্ছে যে কি, আমি প্রথমত এই বাংলাদেশের রাজনীতিতে যে মানে আমরা আসলে যে সম্ভাবনার কথা বলি, কিন্তু সেই সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ বাংলাদেশের রাজনীতির যে কালচার, বাংলাদেশের রাজনীতির যে বর্তমানে যে মানে বিশেষ করে সিস্টেম দেখতেছি, যেটা মানে আসলে পরস্পরের প্রতি অসম্মান, অশ্রদ্ধা এবং শিষ্টাচার বহির্ভূত মানে আচার আচরণ প্রয়োগ করা, এগুলো কিন্তু এত কিছু পরিবর্তন হওয়ার পর আমাদের রাজনীতিক ভাষা মানে শৈলী এখনো পরিবর্তন হয়নি। তো এক্ষেত্রে সবাই চাইবে যে মানে ভালো পলিটিক্স। আমি যদি একটা মানে রাজনীতি, আমি ব্যক্তিগতভাবে পারিবারিক, আমার অন্যান্য সদস্যরা, আমার আরও আদার যারা মানে ফ্যামিলি মেম্বার আছেন, ভাইরা আছেন, বোনরা আছেন, ওরা তো রাজনীতিতে কেউই সক্রিয় নয় আমার মতো। তো এখানে আমার সন্তানেরা আসবে কিনা আগামী ভবিষ্যতে বলে দিবে তারা রাজনীতি করবে কিনা। বা এখানে মূলত রাজনীতি অর্থ শুধু মানে এটা একটা মানে রাজনীতিটা কোনো পেশা নয়। রাজনীতিও হচ্ছে যে মানে একটা এই মানে বিশেষ করে মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য কাজ করা, এই দিকগুলাই। এখন যে পেশাতে থাক না কেন, সে ইচ্ছা করলে মানুষের কল্যাণে তার পেশা থেকে করতে পারে। সে যদি মানে ডাক্তার হয়, সে যদি মানে অন্য কিছু হয়, তাহলে সে মানুষের সেবা করতে পারে। ভাই সন্তান আমার প্রশ্নটা হচ্ছে লাস্ট কথা বলে, সন্তান মানে পরিবারের সন্তান হিসেবে তারা যদি যে মানে রাজনীতি মানে করতে চায়, তাই এখানে আমার মানে একটা কথা বলে রাখি, মানে আমার ওই মানে পরিবার বলতে মানে বিশেষ করে আমার স্ত্রীও এই মানে অনেকটাই রাজনীতিমুখী। যদিও মানে সন্তানদেরকে কেয়ার করার জন্য একটু দায়িত্ব পালন করতে হচ্ছে, সেও কিন্তু রাজনীতিমুখী। তবে সন্তানেরা আসবে কিনা এটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না, সেটা তাদের উপরে মানে বর্তাবে, আপনি তাদের স্বাধীনতা দিচ্ছেন। হ্যাঁ। মানে এখানে একটা বিষয় ভাই, ধরেন আমাদের জনাব তারেক রহমানের মেয়ে মিস জাইমা রহমান, উনি কিন্তু এখন পলিটিক্সে আস্তে আস্তে কদম দিচ্ছেন। উনি একজন ব্যারিস্টার। এখন আমরা এটাও গুঞ্জন শুনছি যে উনি মহাসচিবের দায়িত্ব হয়তো পালন করতে পারেন। সো আপনার সাকসেসর হিসেবে কি আপনার মেয়েরা কেউ এগিয়ে আসবে কিনা? প্রথমত এই যে এটা মানে মানে আসলে এই তুলনাটা মানে একটু মানে মানে একটু বাড়তি হয়ে যাচ্ছে এই কারণে। সেটা হচ্ছে যে মানে আহ, আমাদের বর্তমান দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের একমাত্র মেয়ে জাইমা রহমান। আসলে কিন্তু এই আমি একটু ব্যাখ্যা করতে চাই যে দেশে আসার পরে কিংবা তারা সে তো এই একটা মানে বাইরে সে তার বেড়ে ওঠাটা তার মানে কৈশোর থেকেই তার মানে পরবর্তী পর্যায়ে একটা সর্বোচ্চ পর্যায়ে সময় সে কিন্তু মানে বাইরে কেটেছে। তো এটা তো অনেকটাই ওয়েস্টার্ন কালচার স্টাইল, কিন্তু তাকে ওই কালচারটা তাকে মানে অনেকটা সইতে পারে নাই আমি মনে করি। এবং বাংলাদেশে আসার পর তার যেই মানে মানে বিশেষ করে মেশা কিংবা তার যেই সমস্ত আমরা যারা সাধারণ মানুষ হিসেবে যারা প্রোগ্রামে দেখেছে বিভিন্ন এই মানে সোশ্যাল অ্যাক্টিভিটিসে তারা তাকে মানে দেখেছে এবং তার যারা কথাবার্তা শুনেছে, যে একটা মানে পরিশীলিত একটা মার্জিত মানে একটা সৌন্দর্য মানে রাজনীতির যে মানে হ্যাঁ, ধারাটা। ওই রকমেই সে মানে কেন ওই ধারা রাজনীতিতে সে মানে সে নিজেকে মানে করছে, উপস্থাপন করেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বাংলাদেশের কথা আছে যে কয়লা ধুলে ময়লা জানা, আমাদের রাজনীতির যে নোংরা প্যাটার্ন বা কালচার, মানে একটা প্রধানমন্ত্রী বিশেষ করে একটা দলের প্রধান কিংবা একটা দলের প্রধানমন্ত্রীর মেয়ে, তাকে নিয়েও আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ ন্যারেটিভ মানে কেন মানে অনেক ধরনের পোস্ট করা হয়েছে। আমি নিজে অ্যাভেলেবেল দেখছি, বলে আমরা টুকটাক অনেক প্রতিবাদ করেছি। কিন্তু আমি এই যে মানে মেয়ের স্বাধীনতা, মেয়েরা রাজনীতিতে আসা বা মানে তারেক রহমান তার স্ত্রী হিসাবে, মেয়ে হিসেবে তাদেরকে যে একটা মর্যাদা দিচ্ছে, হ্যাঁ, একজন আমরা অনেক সময় অনেক পরিবারেরা তার সন্তানকে, তার স্ত্রীকে ওরকম মর্যাদা দিতে পারি না। তারেক রহমান বোঝাতে চাচ্ছে একজন স্বামী হিসেবে তার দায়িত্ব কি, একজন পিতা হিসেবে তার দায়িত্ব কি। এটা কিন্তু মানে কেন ওনার কিন্তু ওনার কর্মকাণ্ড আচরণে উনি দেখিয়ে দিয়েছেন। উনি যে মানে একটা পরিবারের সাথে চমৎকার একটা মানে বন্ডিং আছে এবং স্ত্রীর যে মর্যাদা দিতে জানেন, মানে মেয়ের যে মর্যাদা দিতে জানেন, এটা কিন্তু মানে মিস্টার প্রাইম মিনিস্টার হিসেবে বা একটা দলের প্রধান হিসেবে উনি কিন্তু এটা দেখিয়েছেন। আমাদের অনেক পরিবার আছে, শত সহস্র হাজারো
লক্ষ পরিবার আছে যেটা দেখাতে পারেননি। তাহলে এটাতে একটা শিক্ষণীয় বিষয় আছে। পাশাপাশি আমি মানে বিশেষ করে জাইমা রহমানের কথা বলবো, কারণ যেহেতু তার ফাদার বা কিংবা মানে বর্তমানে উত্তরাধিকার হিসেবে সে রাজনীতি তো মানে এখন তো অ্যাক্টিভিটিস করছে এবং সে আসতে পারে ভালো জায়গাতে। এই মুহূর্তে দলে কোন জায়গাতে আসবে এটা কিন্তু মানে আই এম নট শিওর। তারপরে এজ এ সাকসেসর হিসেবে তো জাইমা রহমানকে বিবেচনা করা হচ্ছে। না, জাইমা রহমানকে দলের মহাসচিব হিসেবে বিবেচনা করা হচ্ছে না, এটা কিন্তু ঠিক না। এই তথ্যটা মানে মানে সঠিক আমি কারেকশন দিচ্ছি, এটা কিন্তু আমি কখনো শুনিনি বা কেউ আমাদেরকে এটা মানে করেনি। কারণ সে তার অবস্থান থেকে তার যতটুকু মানিকে নিয়ে ওই হিসেবে সে পলিটিক্স করতে পারবে বা করতে চাইলে করবে। কিন্তু ভাই আমার মানে প্রশ্নটা ছিল এমন আর কি যে তারেক রহমানের মেয়ে মিস জাইমা রহমান উনিও কিন্তু পলিটিক্সে অংশগ্রহণ করছেন অ্যাজ এ ফাদার সাকসেসর হিসেবে বা বাবার উত্তরাধিকারী হিসেবে। আপনার মেয়েকে এরকম করলে আপনি চাইবেন কিনা অ্যাজ এ ফাদার? আমি তো এটা তো বলেছি যে এটা তো মানে ওদের ওদের মানে চিন্তার বিষয়, ওদের চেতনার বিষয়, ওদের রুচির বিষয়। বুঝতে পারছি। আচ্ছা ভাই, আপনি যখন রাজনীতি আসলেন, আপনি বলছেন যে আপনি অরুণ চন্দ্র স্কুল থেকে আপনার রাজনীতি আসা, তো তখন তো অনেকগুলো রাজনৈতিক সংগঠনই ছিল। আপনার সামনে আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, আপনার হচ্ছে যে জাতীয় পার্টি ছিল, খোদ জামাতও ছিল। সবগুলো বাদ দিয়ে বিএনপি রাজনীতিতে আপনার পছন্দ হলো কেন? এটা তো আসলে মানে আমি দুইটা বিষয় আগেই বলেছি। একটা হচ্ছে যে পারিবারিকভাবে আমার ফাদারে জাতীয়বাদী দল বিএনপি জিয়াউর রহমানের প্রতি ছিলেন গো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি উনি খুবই মানে দুর্বল ছিলেন এবং সমর্থক ছিলেন। পরবর্তীতে খালেদা জিয়ার প্রতিও ওনাদের খুবই ছিলেন গো। তো ওই নিরিখে মানে আমাদের মানিকে নিয়ে আসলে মানে আমরা কিন্তু সত্য কথা বলতে কি একসময় মানে আমরা আমাদের ধারণাটা ছিল এই স্টাইলে যে আমরা বিএনপি জাতীয়বাদী দল বিএনপির প্রতি আমাদের পরিবারের সমর্থন ছিল। ওই মানে সূত্র থেকে আমার মানিজ্ঞান এই দলের প্রতি মানে সমর্থন বা রাজনীতিতে আসা। বিশেষ করে এটা আমি পারিবারিকভাবে আমার বাবা যে দলকে সাপোর্ট করতো আমি ওই সূত্র থেকে মানে আসছি। আমি আসলে এখানে প্রশিক্ষিত কিংবা ছোটবেলা থেকে একবারে মানে ছোট থেকে বই পড়ে কিংবা নির্দিষ্ট কোনো একটা মানে ইয়ের মাধ্যমে ট্রেনিং এর মধ্যে দিয়ে? ট্রেন আপের মাধ্যমে কৌশলের মাধ্যমে কোনো একটা সঙ্গের মাধ্যমে আমি আসিনি। আমার ওই যে বাবা থেকে ইন্সপাইরেশন হয়েছি। বাংলাদেশে আসলে মোটামুটি একটা বৃহৎ একটা অংশ পলিটিক্স করে, কিন্তু পলিটিক্সে সম্মান বলেন, ক্ষমতা বলেন, খুব গুটি কয়েক মানুষে পায়। তা আমার প্রশ্নটা হচ্ছে যে আসলে রাজনীতিতে আসলে ভালো ক্যারিয়ার বলতে আসলে কি বোঝায়, আর রাজনীতিতে আসলে ক্ষমতাবান বা হচ্ছে যে পাওয়ারফুল বা ইনফ্লুয়েন্সিয়াল আসলে কিভাবে হওয়া যায়? এখানে মূলত মানে বিশেষ করে পলিটিক্সে যে মানে একটা পলিটিক্সটা আমি যেটা বলছিলাম একটু আগে দুটো শব্দ আমি ইউজ করছি। এটা আসলে যদিও মানে আমাদের ধারণা হচ্ছে যে পলিটিক্স মানেই হচ্ছে যে মানে পাওয়ার যখন পাবে সেটার পাওয়ার হিসেবে মানে ইউজ করা হবে। সেটা কিন্তু আসলে আমাদের দেশের মানে বিশেষ করে ৫০ বছরের রাজনীতিতে বা ৪০ বাংলাদেশ মানে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই আমরা এই ধারাবাহিকতা দেখে আসছি। যখন যেই দল ক্ষমতায় থাকে সেই দল মানে পাওয়ার ইউজ করে। এবার একটু ব্যতিক্রম। এবার কিন্তু মানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু ক্ষমতাকেন্দ্রিক দলকে মানে করতেছেন না, দেখতেছেন না। হ্যাঁ, যেটা মানে যথেষ্ট মানিকে নিয়েছে। তো এখানে মূলত এই মানে আমি মনে করি যে আসলে মানে এটা মানে কথা হচ্ছে যে আদর্শের মৃত্যু নেই। দলের যদি আদর্শ যদি না থাকে তাহলে কিন্তু একটা দলের মৃত্যু হয়ে যায়। যেমন জাসদ একসময় শক্তিশালী একটা সংগঠন দল ছিল এদেশে। প্রায় প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয়ে জাসদের রমরমাট একটা মানে আওয়াজ ছিল। সেই জাসদ যখন আদর্শের মৃত্যু হয়েছে তখন সেটা পেট সর্বস্ব মানুষের পকেটে ঢুকে গেছে। এটা তো ভাই রাজনৈতিক দল হলো, মানে অ্যাজ এ পার্সন ধর আমি আপনাকে একটা উদাহরণ দিই। যদি এমন হয় যে এখন কোথাও একটা অকারেন্স ঘটলো, আমি কল দিলাম, আমার কিন্তু কোনো দাম নেই, কিন্তু যদি আপনি কল দেন তাহলে ইতিহাস কেঁপে উঠবে, হ্যাঁ খান ভাই কল দিছে আর এটা নিয়ে কিছু হবে না। এই পাওয়ারটা কিভাবে অ্যাচিভ করা যায়? এখানে হচ্ছে যে কি একজন রাজনীতিক কর্মীকে সমাজকর্মী হিসেবে সে প্রতিষ্ঠিত। এখন দেখা গেছে যে কি সেটা ঠিক আছে। মানে আমার মতো বলতে কি আমার চেয়ে অনেক যোগ্যতম ব্যক্তি আছে এই সমাজে বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত আছে। কিন্তু রাজনীতি হচ্ছে যে মানে বিশেষ করে এটা একটা সংবদ্ধ একটা মানে কি বলে একটা মানে বিশেষ করে এটা মানে পার্টি বলতে গেলে দল সংবদ্ধ মানে তোর মনে করো যে একটা দলের পিছনে একটা নেতার পিছনে তার অনেক কর্মী বাহিনী আছে। তো সুতরাং যখন মানে একজন এই সিমিলারলি একজন সাধারণ ব্যক্তি আর একজন রাজনীতি ব্যক্তির মধ্যে একজন পুলিশের মধ্যে একজন সাধারণ ব্যক্তির মধ্যে পার্থক্য আছে। একজন পুলিশ মানে পুলিশকে ভয় পায় কেন? পুলিশের ওই যে একটা লাঠির জন্য ভয় পায়। পুলিশের কাছে অস্ত্র আছে, বৈধ। পুলিশের পোশাক আছে। এটার একটা আলাদা ডিসকোর্সকে মানে এটা ইন্ডিকেট করা হয় যে এটা মানে এদের একটা আলাদা পাওয়ার আছে। তার লাঠি পাওয়ার আছে, তার অস্ত্র পাওয়ার আছে।
ওটা পলিটিক্যাল একটা পাওয়ার আছে, ওটা হচ্ছে যে পলিটিক্যাল দল, এটা একটা সংবদ্ধ একটা মানে বিভিন্ন সাপোর্টার সমর্থক মিলিয়ে মানে কেনে। তো এখন দেখা যাচ্ছে যে একজন পলিটিক্যাল ম্যান পার্সন যদি সে যদি মানে একটা জায়গাতে যায় তার সাথে 20টা লোক থাকে, একটা সাধারণ মানুষের সাথে তো 10টা লোক থাকে না, ওই সেখানে একটা পার্থক্য আছে। আর এটা তো মানে রাজনীতির তো হচ্ছে যে সুবিধা তো এইটাই, এখন যখন মানে এই একটা রাজনীতিক নেতা সে যে দলেরই হোক তার একটা মানে মানে ইয়ে আছে, তার একটা মানে সত্য কথা বলতে কি তার গ্রুপ আছে, তার বাহিনী আছে, হ্যাঁ, তার সমর্থক আছে গো। সুতরাং সে একটা কথা বললে কার্যকর হবে, কিন্তু তার ডিফারেন্টটা পার্থক্যটা হচ্ছে সাধারণ মানুষ সেটা বললে কার্যকর হয় না, পার্থক্য এটাই। মানে এখানে মূলত কথা হচ্ছে যে আমার পিছনে লোক নেই, আপনার পিছনে একটা বিশাল বাহিনী আছে। অবশ্যই ওইটাই ওরা একটা 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 কর্মবাহিনী, একটা সবসময় একটা মানে সিস্টেম, কমান্ড সিস্টেম। আচ্ছা, যা আমি যদি এখন মানে পলিটিক্স না করে যদি আমি যদি একটা সাধারণ একজন একটা জব ইয়ার হইতাম, আমি একটা ব্যাংকার হইতাম, কিংবা আমি একটা যে কোনো একটা মানে একটা মানে কিছু করতাম, তাহলে আমাকে ওই হিসাবে মানে কেন করা হতো। বুঝছি। আচ্ছা ভাই, এই জায়গায় আপনি কর্মী বাহিনীর কথাটা বলছেন, তো আমার একটা জায়গায় একটা কনসার্ন আছে যে আপনি অ্যাজ এ দায়িত্বশীল হিসাবে বা আপনি নোয়াখালী জেলার একজন প্রতিষ্ঠা রাজনীতিবিদ হিসেবে আপনার পিছনে অনেক মানুষ আসে। এখন অনেকেরই তো অনেক উদ্দেশ্য থাকে। এখন আপনি কিভাবে অ্যাকচুয়ালি অ্যাজ এ লিডার হিসেবে ফাইন্ড আউট করেন যে এ স্বার্থের জন্য আসছে এবং এ সত্যিকারের আমার জনশক্তি? এটা ফাইন্ড আউট করার আসলে ওয়ে কি ভাই? কারণ তার দ্বারাও তো ক্ষতি হয়ে যেতে পারে। হচ্ছে যে মানে এই যার মানে পলিটিক্স করতে করতে কইছে যে একটা কথা আছে না যে মানে আমরা তো অনেক লোকের সাথে চলি, অনেক লোকের সাথে মানে ঘুরি। তো আমরা মানে আমাদের যে ধীশক্তিটা, আমাদের যে আইকিউটা, মেজারমেন্টটা, আমাদের যে মানে হাইপোথিক্স, আমাদের যে মানে জ্ঞান, এই মানুষ চেনা ক্ষমতা। অনুমান নির্ভর যে আমাদের যে নলেজ বা সেটা কিন্তু একজন পলিটিশিয়ানদের থাকে। যিনি যেমন আমাদের এমপি মহোদয়, আমাদের নেতা জনতা মোহাম্মদ সাধারণ ভাই, উনি তো প্রায় দীর্ঘ মানে 50 ইয়ার্স ওনার পলিটিক্সের। তো যখন ওনার কাছে কেউ যখন যাইতো, একটা 5টা লোক গেছে তো বা 3টা গ্রুপ গেছে, 3টা এলাকা থেকে 3টা গ্রুপ গেছে। তো উনি মানে ওদের অবয়ব দেখলে ওদের মানে ওদের অবয়ব দেখেই বলে দিতে পারেন যে এরা কি, কেন আসছেন, কি জন্য আসছেন। তো উনি ওদেরকে ওইভাবে মানে কেন ওই মানে অত যদি এটা যদি মানে কারো বিরুদ্ধে অ্যাকশন কিছু হয়, তখন উনি ওইভাবে মানে কেন ওদেরকে মানে আগে মানে বলে দিচ্ছে যে ও অমুকটা আসছে এটার জন্য, কিংবা অত সে একটা তো মানে বিপরীত একটা বিশাল একটা মানে কেন সে একটা স্বার্থন্যাসী সুবিধার জন্য আসছে। তখন উনি উনার মানে জ্ঞান যে ওনার যে দিশক্তি বা দীর্ঘ সময় সবার সাথে মেলামেশার যে রাজনীতির যে মানে কনসেপ্ট বা কিংবা ওনার যে নলেজ, পার্সোনাল যে মানে পলিটিক্যাল পাওয়ার ইজ নলেজ, যেটা এইটার উনি বলে দিতে পারে যে এই কি জন্য আসছে। তখন ওকে ওইভাবে মানে উনি এই মানে ইয়ে বলে, উনি ওইভাবে মানে যে বেশ করে ট্রিটমেন্ট দেয়, কিংবা ওইভাবে মানে কেন উনি ওর সাথে মানে কথা বলে বা আচরণ করে। আপনার লাইফে এরকম কোনো ঘটনা আছে কিনা যে আপনি একদম আমার লাইফে বলতে আসলে প্রথমত বলতে যে জিনিসটা আমি শুরুতে বলা দরকার ছিল, মানে আসলে মানে আমি কিন্তু এখনো পলিটিশিয়ান হতে পারছি কিনা সেটা আমি জানি না, কারণ আমরা এখনো ওই পর্যায়ে আসতে পারছি কিনা সেটা আমার কিন্তু মানে এই মানে বোধগম্য নয় যে মানে আমি একজন রাজনীতিবিদ হতে গেলে তার অনেক ধরনের মানে ইয়ে থাকতে হয়, মানে কোয়ালিটি যোগ্যতা, মানে এভরিথিং অনেক কিছু। এবং আসলে একটা বিষয় হচ্ছে যে কি মানে একজন এই মানে ওরকম রাজনীতিবিদ হওয়ার ওই মানে ইয়েতে আমি আসতে পারছি কিনা এটা আমার মানে কেন ইয়ে না। তো এই জন্য আমাদের কাছে সাধারণ পর্যায়ে আমরা যেহেতু ছাত্র রাজনীতি করে আসছি একদম গ্রাস রুট লেভেল থেকে, আমরা মানে বিশেষ করে এখন যুব রাজনীতিও শেষ পর্যায়ে, তো আমরা মানে মিশতে মিশতে আমাদেরও কিছু ধারণা আছে। তবে মানে ওই যে আমাদের যে মানে যে আমি যেটা বলছিলাম যে আমাদের মানে যিনি সিনিয়র বা আমাদের যিনি নেতা, ওনার মতো আমরা এখনো মানে জ্ঞানে ধারণা করতে পারিনি, বা অনেক সম্পর্কে অনেক অ্যাসেসমেন্ট করতে পারিনি। এমনও ব্যক্তি আছে আমাদের কাছে মানে বিভিন্ন ধরনের মানে সমস্যা নিয়ে আসে, কিংবা বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধার বিষয় নিয়ে আসে, কিংবা অজুহাত নিয়ে আসে। অনেকে দেখা গেছে যে কি হয়তো আমার দলের পরীক্ষিত একটা কর্মী যেই সুবিধাটা আমার থেকে পাচ্ছে না, একটা সাধারণ পর্যায়ের লোক আসিও হচ্ছে ভালো সুবিধা নিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো অনেক সময় আমাদের রাজনীতিবিদরা মানে ফরক করতে পারে না। আর যারা আমাদের মাঠের খাওয়া তৃণমূল কর্মী, একটু বলতেছি আমি, মানে ডেডিকেশন কর্মী, ওরা অনেক ক্ষেত্রে অনেকেই মানে এই অবহেলিত শিকার হয়। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে কথাটা একটু আগে অনেকগুলো প্রশ্ন ছিল, এর মধ্যে ওটা হচ্ছে যে কি একটা দলের কিন্তু মানে ভেরিফিকেশন থাকা উচিত, এবং এই একটা ফ্রেম অফ ওয়ার্কের মানে একটা মানে জ্ঞান তথ্যভিত্তিক থাকা উচিত। পাশাপাশি একটা ট্রেন আপ থাকা উচিত, যেটা মানে এই আমাদের দলের অনেক পরীক্ষিত নেতা কর্মীরা তারা মনে করে যে তারা আজকে মানে সুষম বন্টনের অভাবে তারা এই মানে পিছিয়ে আছে, তাদের প্রতি দল অবহেলা করছে। ওই যে সুষম বন্টনের অভাবে এই জিনিসটা আসে, এই জন্য দলের মধ্যে কারেকশনগুলো থাকা উচিত। বুঝতে পারছি। আচ্ছা ভাই, আমরা এবার আসি আসলে এই যে আপনার ফেসবুক কেন্দ্রিক কিছু প্রশ্ন। আপনার
রিসেন্টলি আপনি ঘোষণা দিয়েছেন একটা অ্যান্টি সাইবার ক্রাইম টিমের, তো ওখানে আমরা দেখলাম যে অনেকজনে এসে তার নাম পরিচয় ঠিকানা দিয়ে যাচ্ছে আপনার কমেন্টে। কাজটা আসলে কত দূরে এগুলো? আর ওখানে আপনি একটা কথা বলছেন যে মানে যারা বিরুদ্ধে ফ্রিকুয়েন্টলি যারা বিরুদ্ধে বলে আপনি তাদেরকেও চিহ্নিত করে রাখবেন। ভাই বিরুদ্ধে বলাটা কি ভালো না? এখানে বলতে বিরুদ্ধে বলতে আমরা একটা মানে আসলে যে জিনিসটা আমাদের দল হিসাবে এখানে একটু সময় দিতে হবে। সেটা হচ্ছে যে আমরা যারা দল করি, দলের একটা এই জাতীয়বাদী দলের বিএনপির বর্তমান আমাদের দলের দলেই ক্ষমতায় আছে। তো যেটা বিষয়টা হচ্ছে যে কি ইতিমধ্যে আমরা দেখতেছি যে আমাদের দলের সর্বোচ্চ নেতা নেত্রীর বিরুদ্ধে এবং দলের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিরুদ্ধে ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে অসত্য প্রপাগান্ডা, গুজব এবং এত কিছু এরকম কিছু বিকৃতি পোস্ট করা হচ্ছে যেটা খুবই রুচিকর, মানহানিকর। এখন যখন আমি তোমার বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে, যখন তোমার বিরুদ্ধে আমি যখন একটা মানহানিকর পোস্ট দিব, ব্যঙ্গ পোস্ট দিব, নেগেটিভ পোস্ট দিব পরিবার নিয়ে, ব্যক্তিকে নিয়ে, তখন তো সেটা তো বাক স্বাধীনতার পর্যায়ে পড়ে না। তুমি আমার দলের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আমার সিস্টেমের বিরুদ্ধে কথা বলবা। যেমন ধরো অনেকে বিদ্যুতের বিরুদ্ধে কথা বলতেছে, বিএনপি বিদ্যুৎ পারে। আসলে এটা তো এখন দেখা গেছে যে কি এই সমস্যাটা কি, সমস্যাটা যে আমাদেরকে দেখতে হবে যে এটা আন্তর্জাতিক ক্রাইসিস, যে যুদ্ধের কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। তারপরে মানুষ হয়তো, সাধারণ মানুষ সেটা জানতে চায় না। মানুষ চায় যে যে এখন তো হচ্ছে যে হট সিজন বিদ্যুতের যে না হওয়ার কারণে মানুষ এখন অনেকের আসলে খুব কষ্ট হচ্ছে চলাফেরা, শিশুদের, বাচ্চাদের পারিবারিকভাবে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কি বাক স্বাধীনতার নামে একজন ব্যক্তিকে, একজন দলকে, দলের প্রধানকে হেস্তনেস্ত করে নেগেটিভ কথা বলা। যেমন আমি হয়তো, যেমন আমরা তো অনেক সময় বিরোধী পোস্ট করি যে এই এখানে এই জায়গাতে একটা ঘটনা ঘটছে, এবার একদম আইডেন্টিফাই, হ্যাঁ, যে এই ঘটনা ঘটছে, তো আমি ঘটনা শেয়ার করছি। ঘটনা হতো তুমি ফেসবুকে দিচ্ছ, আমি সেটা শেয়ার করছি, কিন্তু সেটা সত্যতা আছে। আবার অনেক সময় হয়তো ভুলভ্রান্তি হতে পারে, সেটা হয়তো ভুল যে আমাদের যে হয় না সেটা আমরা ঠিক, সেটা কতটুকু ভুল বা কী পরিমাণে। কিন্তু আমরা এমনও দেখতেছি যে হামেশাই একটা আমি অনেকগুলো ফেসবুকের ব্যক্তিকে দেখছি যে সে প্রতিনিয়ত, যেমন প্রতি 10 মিনিট 20 মিনিট পরে পোস্ট করে দেবো, যে এটিএন বাংলা নিউজও তার পোস্টে ফেল করে। এটিএন বাংলা নিউজ তো 1 ঘন্টা পর পর দেখা যাচ্ছে তার 10 মিনিট 20 মিনিট পরে পোস্ট করতেছে, ওই অমুকালাতে বিএনপি এটা করছে, তারেক রহমানের প্রধানমন্ত্রী এই কথা বলছে, তারপরে যায় তার পরিবারেরদেরকে নিয়েও কথা বলতেছে। ভাই সত্য হলে সমস্যা নেই। সত্য হলে তো অবশ্যই সমস্যা নাই, সেটার অর্থাৎ সমালোচনার আপনার প্রেমটা কতটুকু। আপনি যখন ব্যক্তির চরিত্র নিয়ে করবেন, যখন আপনি বলবেন যে যে জ্ঞানে আরে তুমি কি এর খান রাজনীতি করে, ওই 2 নম্বরগিরি করে, ওই জ্ঞান এই ওটার নামে চাঁদাবাজি করতেছে, কিন্তু কোনো অথেন্টিক কোনো প্রুফ নাই, আন্দাজের উপর। এখন আমি একটা জায়গাতে গেছি, একটা প্রতিষ্ঠানে গেছি, বা আমাকে কেউ সালিশ করতে নিয়েছে সমস্যার সমাধানের জন্য, সেখানে ন্যারেটিভ পরবর্তীতে বলতেছে আরেকজনের কি ওই সালিশ করতেছে 2 নম্বর কামাবার জন্য। এই যে কথাগুলো, নেগেটিভ কথাগুলো অনেক সময় কিছু লোক আছে যে এটা ইচ্ছা করিয়ে এগুলাকে সোশ্যাল মিডিয়ার যুগ, এখন সোশ্যাল মিডিয়া, মূলত সোশ্যাল মিডিয়ার কিন্তু প্রপার ইউটিলাইজ হচ্ছে না, আমরা করতেছি না। আর আমি মনে করি যে বিশেষ করে সোশ্যাল মিডিয়ারও সব কিছুর একটা নিয়ম আছে, নীতিমালা আছে, একটা সিস্টেম আছে, একটা বিধিবিধান আছে, একটা টার্মস অফ কন্ডিশন আছে। এখন সোশ্যাল মিডিয়াতে কোনো টার্মস অফ কন্ডিশন নেই। আমি তোমার বিরুদ্ধে লিখতেছি, তুমি আমার বিরুদ্ধে লিখতেছি, এটা আমি সংক্ষেপে বলতেছি জাস্ট আই আর ইউ, এই পর্যায়ে। কিন্তু কতটুকু পরিমাণ বাক স্বাধীনতার নামে তো কারো চরিত্র অসভ্য কথাবার্তি না, বাজে কথাবার্তি না, গালিগালাজ ন, নেগেটিভ কথাবার্তি ন। তাহলে আমার পরিবার আমাকে ছোটোবেলা থেকে কী শিক্ষা দিয়েছে, আমাকে জ্ঞানে যে আমরা অনেক সময় ছোটোবেলা থেকে মুক্তবে পড়ি কিংবা প্রাথমিক শিক্ষাটা শিখি, আমরা ধর্মীয় জ্ঞানটা নিই, তাহলে আমি কে নিলাম এখানে তো অসভ্য কথাবার্তি বলার জন্য, ওটার জন্য আমি মনে করি যে যারা করে, যদি আমি করি কেউ আমার বিরুদ্ধে জ্ঞান, সে জ্ঞানী। এই জন্য আমি বলতেছি যে আমাদের দল থেকে আমি ইতিমধ্যে বলছি যে যারা এইভাবে এই অপপ্রচারগুলো করে এবং যারা নোংরা ভাষা কথাবার্তা বলে, যারা অসভ্য কথা, কুরুচিপূর্ণ কথাবার্তাগুলো বলে, ওদেরকে আইডেন্টিফাই করার জন্য। এই জন্য আমাদের একটা আমি যদি আইডেন্টিফাই করে দেখা দিতে পারি যে আমি যদি বললাম যে না এই 5 জনের পোস্টটা দেখেন, পাশাপাশি তুমি একটা প্রতিবাদী পোস্ট দিচ্ছ, আমি প্রতিবাদী পোস্ট দিয়েছি, সে যদি আমার পোস্টটা দেখে যে না আমি কাউকে গাইল করার জন্য নেগেটিভ কথাবার্তা বলছি, আমি কাউকে গালি দিচ্ছি, আমি কাউকে বলছি যে করলেন না, আমি কাউকে বলতেছি যে খারাপ আর শব্দগুলো বলতেছি, তখন সেটা আমাকে আইডি বলে দেখেন এই ওনার আইডি থেকে খারাপগুলো শব্দগুলো ইউজ করা হয়েছে। যখন দেখি যে তুমি সর্বোচ্চ খারাপ কথা, নোংরা কথা, এবং দেখা যাচ্ছে কি একটা দিনে দেখা যাচ্ছে কি দিনে 12 ঘন্টা, রাতে 12 ঘন্টা, তুমি 12 ঘন্টাতে তোমার দেখা যাচ্ছে 20টা পোস্ট হচ্ছে, তাহলে এটা বুঝতে হবে যে এটা একটা প্রতিহিংসা পরায়ণ, পরস্তিকাত্তর অবস্থার মধ্যে পড়ে ওগুলা। কারণ ভালো রাজনীতির, আমি সবসময় ভালো রাজনীতির আমি এখানে যেমন আমাদের মাঝে আমরা নিজেদেরও সমালোচনা করি, আমরা আমাদের ইন্টারনাল মিটিংয়ে বলি, আমরা আমাদের অনেক সময় ফোরামে বলি, হয়তো সোশ্যাল মিডিয়া এটা একটা বেশি আমি একসময় আমার নিজেরও দলের অনেকগুলো বিষয় নিয়ে
মানে আলোচনা করতাম। তো এটা নিয়ে আমাদের দলের মধ্যে অনেক সময় মানে বলতো যে নিজের দলের বিরুদ্ধে কথা বলে, কিন্তু আমরা অনেক সময় আমাদের দলেরও অনেক সময় অনেক বিষয় নিয়ে আপনি আপনার দলের অনেক বিরুদ্ধে যেতেন? অনেক মানে বিশেষ করে সিস্টেমে, যেমন আমার দলের অনেকগুলো সিস্টেম লস, যে দল আসলে এইভাবে চলে ভালো হতো। দল এই মানে একটা দলের একটা ট্রেন থাকা উচিত, দলের একটা মানে শৃঙ্খলাবদ্ধ থাকা উচিত, দলের কমিটিগুলো রেগুলারাইজ থাকা উচিত, ট্রেন আপ ছাত্র দল রেগুলারাইজ থাকা উচিত। ট্রেন আপ বলতে কি আপনি মানে শিবির স্টাইলে পড়াশোনা এরকম টাইপের? শিবির স্টাইল তো বলতে শিবির স্টাইল বলতে মানে তার মানে কি, শিবিরে তো কিন্তু একটা প্রপার ট্রেনিং সিস্টেম আছে ভাই, মানে একদম ক্যাডার মানে টাইপ শিবির স্টাইল বলতে তো এখন আমার দল তো শিবির স্টাইল না, শিবির সিস্টেম নিতে পারেন। না, শিবিরের সিস্টেম নিতে পারে। শিবির স্টাইল করতে সেটা বলতে টক শো আনতে হবে, সেটা তো অনেক ডিবেট করতে হবে। শিবির স্টাইল করতে অনেকগুলো কথা আছে, ঠিক আছে নাকি? তো সেটা হচ্ছে যে কি, আমি মনে করি যে আমাদের দলের যিনি প্রধান, দলের যে প্রতিষ্ঠাতা, আমাদের যে মানে যিনি আইডিওলজিয়ার, যিনি আমাদের দলের এই দল প্রতিষ্ঠা করে গেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি কিন্তু একটা আইডিওলজি থিম দিয়ে গেছেন, যে তিনি একটা মানে কেন দলের একটা প্ল্যান দিয়ে গেছেন, একটা দেখা গেছে যে কি, যেমন আমাদের দল একটা 19 দফা দিয়ে গেছেন, এই রাষ্ট্র কিভাবে চলবে এটার একটা মানে উনি প্ল্যান দিয়ে গেছেন। এবং আমাদের দলের মধ্যে ছাত্রদল কিভাবে কাজ করবে, যুবদল কিভাবে কাজ করবে, অন্যান্য সংগঠন কিভাবে কাজ করবে, ওটার একটা উনি একটা প্ল্যান দিয়ে গেছেন। সুতরাং মানে কি, আমাদের দলের যিনি আইডিওলজি থিম, যিনি মানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যেটা বলতেছি, উনি যে মানে আদর্শগুলো বা যে মানে মানবিক যে দিকগুলো আমাদের জন্য দিয়ে গেছেন, যে এই প্যাটার্নে কাজ করবা, ছাত্রদল এই প্যাটার্নে কাজ করবে, যুবদল এই প্যাটার্নে কাজ করবে, বিএনপি বা যার যে কাজ সেই কাজ করবে, এবং দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে কাজ করবে। মানে প্রথমত আমাদের ক্ষেত্রে এই শিক্ষা দিয়েছেন যে মানে দেশকে আগে ভালোবাসতে হবে এবং দেশের জনগণকে ভালোবাসতে হবে। তো সে দিকে কাজ করার জন্য আমাদের দলের যে সমস্ত নিয়মগুলা, সিস্টেমগুলো মানে দিয়ে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা যদি ওইটা একজন মানে দেশপ্রেমিক হিসাবে, একজন ভালো মানুষ হিসেবে, খাঁটি মানুষ হিসেবে জিয়াউর রহমানের ওগুলো যদি অনুষ্ঠিত ইয়েগুলো যদি ফলো করি, তাহলে আমাদের কেউ পথভ্রষ্ট হবে না। এখন আমরা তো নিজেরা নিজের মতো করে চালাচ্ছি, এই জন্য আমাদের কিছু মানে ইয়ে আছে, সিস্টেম লস আছে। আমাদের দলেরও কিছু মানে আমরা আমাদের কর্মকাণ্ড, আমাদের বিশেষ করে এই দলের যেটা বলছিলাম যে টেন আপ বলতে আমি এটাই বুঝাচ্ছি যে অনেক সময় তুমি যে প্রশ্নটা করতে চাইছো আগামী, যে একজন রাজনীতির কাছে তো বেশি শক্তি বা জিম্মি দেখতে পারে না মানুষ, তাহলে একজন আমার মানে কেন বিশেষ করে একজন ওয়ার্ডের নেতা, সে কীভাবে তার মানে কার্যক্রম করবে, তার আচার আচরণ কীরকম হবে গো, একজন ইউনিয়ন নেতার আচার আচরণ কী, তার এলাকার সাথে সে কীরকম ব্যবহার করবে গো, একজন কলেজের মানে ছাত্র নেতা, সে কীরকম ছাত্রতা হবে, তার কলেজের মানে স্টুডেন্টের সাথে সে কীরকম মানে বিহেভিয়ার করবে, এরকম একটা মানে একটা ট্রেন আপ থাকা উচিত। এখন আমাদের দলে যদি ওয়ার্ড লেভেলে বা কিংবা একটা ইউনিয়ন লেভেলে, একটা উপজেলা লেভেলে, জেলা লেভেলে যদি কেউ যদি সে যদি তার একটা প্রতিবেশীর সাথে, সে যদি একটা প্রতিষ্ঠানের সাথে, সে যদি একটা জায়গা যদি তার মতো করে প্রপার কি বলে পাওয়ার মানে এক্সারসাইজ করে বা দেখায়, তখন সেটা তো মানে দল তো এগুলো বলেনি, দলের তো আদেশে তো ওগুলো লেখা নাই। দল কিরকম করার জন্য বলছে, বর্তমান তারেক রহমান এটা দেখিয়ে দিচ্ছেন। এবং আমাদের দলের মধ্যে ইতিমধ্যে লক্ষণীয় যে যারা যেখানে অন্যায় করতেছে, সাথে সাথে ফাইন্ড আউট করিয়ে তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে দল থেকে। বুঝতে পারছি। আচ্ছা ভাই, আপনি তো ছাত্র দলের কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন। আমি আপনার ফেসবুক আইডিতে যখন দেখলাম, তখন আমি দেখছি জেসিডির সেন্ট্রাল কমিটিতে ছিলেন। এবং রিসেন্টলি আমি আপনার একটা পোস্টও দেখছি, যখন আমরা স্ক্রিপ্টগুলো করছিলাম। সো স্ক্রিপ্ট করতে গিয়ে আমরা দেখলাম যে আপনি বলছেন যে শিক্ষার্থীরা যারা অন্তত হাই স্কুলে আছে, ইফ আই এম নট রং, হাই স্কুলে আছে, তাদের রাজনীতিতে জড়ানো উচিত না। কিন্তু আমরা দেখতে পাই আসলে প্রত্যেকটা ছাত্র সংগঠনই এখন স্কুল বা হাই স্কুল কেন্দ্রিক কমিটি দিচ্ছে। আর ভাই, যদি কোনো একটা ছাত্র সংগঠন এভাবে ফাংশন করে যে ইটস এ ট্রেনিং প্রোগ্রাম, পুরো তাদের মূলত সেট আপ দেওয়ার, মানে আপনার হচ্ছে যে একটা ছাত্রের যে মানবিক গুণগুলো দরকার হয়, যেগুলো দিয়ে সে আসলে সেল করবে, তার আগামী জীবনগুলো সে চলবে, সেক্ষেত্রে ছাত্র রাজনীতি, মানে আমার প্রশ্নটা মূলত হচ্ছে যে কলেজে আসার পরে কেন রাজনীতি করতে হবে, স্কুল থেকেই কেন নয়? আপনার এই চিন্তার পিছনে কারণ? অবশ্যই ভালো একটা প্রশ্ন করছে, সেটা ধন্যবাদ তোমাকে। সেটা হচ্ছে যে আমি যখন এই প্রশ্নটা ভাই আরো মানে রেলেভেন্ট কি কারণে, কারণ আপনি নিজেও স্কুলের রাজনীতি শুরু করছেন। হ্যাঁ, সেটা ঠিক আছে। এখন আপনি বলছেন হাই স্কুলের রাজনীতি না করানো, ওইটা তো আমাদের কিন্তু আই মিন মানে অভিজ্ঞতার আলোক থেকে বলতেছি। তো সেটা হচ্ছে যে এই বিষয়টা যেটা বলে, সেটা হচ্ছে যে আমি এই জন্য বলছি, সেটা হচ্ছে যে এই যে আমাদের মানে বিশেষ করে বর্তমানের প্রেক্ষাপটে কিংবা মানে দিন দিন মানে মনে হয় যে কি বলে আবহাওয়া যেরকম চেঞ্জ হয়, আমাদের পরিবেশ, আমাদের মানসিকতারও অনেক মানে পরিবর্তন হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে। আমি মূলত মানে এটাই লিখছি যে এটা আমি 2006 সালেও একটা লেখা লিখছি প্রথম আলোতে, চিঠিপত্র কলমে, কিংবা মানে আমার দেশের মানে ওই যে মানে একটা ইয়েতে মানে যারা মানে তৃণমূল থেকে লেখাটাকা করে, ওটাতে আমি লিখছি। তখন আমি লিখছি যে কেমন ছাত্র রাজনীতি চাই, এরকম একটা বিষয় নিয়ে দেখছি। তখন সেখানে আমি এই বিষয়টা 2006 সালে আমি ওই লেখাটা
পত্রিকা আনতে লিখছি, তো ওইটারও মডিফাই আবার মানে ফেসবুকে টুকটাক লেখালেখি করি। মূলত আমি চাচ্ছি যে এটাই যে যারা প্রাইমারি স্কুলে, বিশেষ করে যারা শিশু, কমন মতে শিশুরা এবং হাই স্কুল পর্যন্ত, বিশেষ করে মেট্রিকের আগ পর্যন্ত, এসএসসির আগ পর্যন্ত ছাত্র রাজনীতিটা মানে জ্ঞান বন্ধ রাখাই উচিত। এটা আমি এই জন্য বলছি। হ্যাঁ, যদি তুমি যেটা বলছো যে আপনারা তো মানে স্কুল ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন, কিন্তু তখনকার তো পরিবেশটা কিছুটা মানে জ্ঞান পরস্পরের সম্মান বা শ্রদ্ধাবোধ এগুলো ছিল। এখন তো আমরা তো মানে একটা দল কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছি, মানে আমার আইডিওলজি থিম তাকে মানে গিলানোর চেষ্টা করতেছি। এই আমি কমল মতে শিশুদেরকে তাদের যে তাদের যে একটা মানে কি বলে নিরপেক্ষ চিন্তা, তাদের যে একটা মানবিক গুণাবলী চিন্তা দিয়ে তারা যে মানে বেড়ে উঠবে প্রাথমিকভাবে চিন্তা চেতনা নিয়ে, এটাকে আমি কিন্তু বাধাগ্রস্ত করছি। আমি আমার মানে আদর্শ ঢুকাইতেছি, আমি আমার দলের আদর্শকে তার মাথার ভিতরে ঢুকাইতেছি। যখনই সে যখন মানে একটা পর্যায়ে যাবে, যখন তার মানে শিক্ষা জীবন শেষ করে যখন তার কর্মজীবনে যাবে, তখন ওই এফেক্টটা ওইখানে দেখা যায়। অর্থাৎ তখন আপনি বলেন তখন মানে হ্যাঁ, অবশ্যই তখন যে প্রতিষ্ঠানে যাবে, যে দলের প্রতিষ্ঠানে যাবে, তখন তার ওই যে মানে মস্তিষ্কের যে মানে জ্ঞান, ওই ছাত্র রাজনীতির যে গেলানো যে সিস্টেমটা, তাহলে তার নিরপেক্ষ মেধা থেকে তখন ওই তার দলীয় আঙ্গিক থেকে কাজ করে। আজ জন্য আজকে আমাদের সকল প্রতিষ্ঠানের একই অবস্থা। সব প্রতিষ্ঠানে আমরা খুঁজি যে কোন দলের লোক, এবং আমরা নিজেও চেষ্টা করি যে এর মনে আমার দল লোক পদায়ন করতে ভালো হবে। এবং এটা তো ইতিমধ্যে তো মানে অফেন দেখছি নির্বাচনের সময় আকবর যাদেরকে পদায়নের জন্য বা নির্বাচনের সংশ্লিষ্ট ব্যক্তিরা কে কার পক্ষে কাজ করবে বেশি, এটাকে বাস করার জন্য কার লোক কোথায় আছে সমর্থক, সেই স্কুল জীবনে কোথায় আছে গো, প্রাইমারি স্কুলে মানে এই দল করছে কিনা, হাই স্কুলে দল করছে কিনা, এগুলো পর্যন্ত আইডেন্টিফাই করা হয়। এই জন্য আমার কথা হচ্ছে যে আপনি মানে একটা সে যখন এসএসসি পরীক্ষা দেবে, তখন সে পরিপূর্ণ স্বাধীন। তখন তার চিন্তাতে আসবে সে কোন দলের রাজনীতি করবে, কোন আইডিওলজির থিম এক্সারসাইজ করবে, সে কি রাজনীতি করবে। কিন্তু যখনই আপনি মানে অঙ্কুরে যখন সে মানবিকতা শিখবো, ধর্মীয় মানে এগুলোকে নিরপেক্ষভাবে শিখবো, তার যখন মানবিক শিক্ষাগুলোকে নিরপেক্ষভাবে ডেভেলপ করবে, তখনই আপনি দিচ্ছেন একটা দলের পক্ষে তাকে মানে জ্ঞান, বিভিন্ন ধরনের কৌশল, বিভিন্ন ধরনের থিম চাপাই দিচ্ছেন তার ভিতরে, মস্তিষ্কে এটা দেবো। তখন কিন্তু তার কিন্তু কম্পেয়ারটা নিরপেক্ষতা কিন্তু মানে হারিয়ে ফেলতেছে। মেধা কিন্তু মানে এটা কিন্তু একটা মানে যে তার যে মানে একটা মানে উর্বরশীল যে মেধা, হ্যাঁ, তার যে মানে একনিষ্ঠ যে মানে কি বল নিরপেক্ষ যে পুষ্টিকর যে মেধা, এই মেধাটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে একটা দলের পক্ষে কাজ করা, যে দলের পক্ষেই হবে। তখন আপনি দেখবেন যে যদি অন্তত মিনিমাম আপনি 5 বছর, আমি বললাম 5 বছর ট্রাই করে দেখেন, 10 বছর ট্রাই করে দেখেন, রাষ্ট্রে কিন্তু অনেক পরিবর্তন হয়ে যাবে গো। তখন আপনি সার্ভিস ভালো পাবেন, নিরপেক্ষ পাবেন। আবার ওই যে দলের লোক খুঁজতে হবে না, তখন আর ওই যে নির্বাচনের জন্য লোক মানে আমার দলের লোক থাকে, যখন যে নিরপেক্ষভাবে বসবে সে সবার জন্য কাজ করবে গো। কিন্তু যখন এই যে এই বিশেষ করে আমার এই শিশু লেভেলটাকে মানে আমার মনোযোগ মুক্ত রাখতে পারলে, আমার মনোযোগ পরবর্তী এই মানে কর্মজীবনে গেলে দেশের মানুষের সব মানুষের জন্য মঙ্গল হবে। এখন রাজনীতি কি সব মানুষ করে নাকি? তো রাজনীতির বিধানের মানে সুবিধা পাচ্ছে গো। তাহলে সাধারণ মানুষ তো আর অনেক সময়, যেমন দেখা যাচ্ছে কি আমি যখন যে একটা কথা যখন বলি সেটা কার্যকর হয়, তাহলে সাধারণ মানুষ গেলে অনেক সময় কার্যকর হয় না। ওই যে তাকে আগ থেকে ওইটা মানে জ্ঞান ইয়ে করা হতেছে, তার মেন্টালিটি তার সেটআপটাকে ব্যবহার করা হতেছে। এই জন্য আমি মনে করি যে অন্তত মিনিমাম যদি মেট্রিক পর্যন্ত এসএসসির আগ পর্যন্ত যদি তাকে যদি মুক্ত রাখা হয়, সে তাহলে নিরপেক্ষ মেধা নিয়ে গড়ে উঠবে। তখন ইচ্ছা করলেও তাকে আর মানে এত বেশি আসর লাগবে না, ইচ্ছা করলেও তাকে এত বেশি আর দলীয় মানে করণ সে করতে পারবে না, ইচ্ছা করলেও সে একটা দলের পক্ষে মানে সিরিয়াস কাজ করবে না। তার ওই প্রথম জীবনে যে মানে মেধাটা নির্ভর গড়ে উঠছে, উর্বর শক্তির যে মানে একটা মানে কি বলে প্রসিদ্ধ মেধা, তখন রাষ্ট্রীয় জীবনে সেটা কিন্তু প্রতিফলন হবে। নচেত আমাদের এই রাষ্ট্র খালি দলীয় লোক খুঁজতে অর্থাৎ বিভক্তির একটা এটা তো পথ অবশ্যই খুলে অবশ্যই যায়। হচ্ছে। বুঝতে পারছেন। আপনার এই লজিকটা আমার খুব পছন্দ হয়েছে এবং আমি পার্সোনালিও এটা ফিল করি। যেমন আমি এখন বর্তমানে দেখা যাচ্ছে যে আমি ফুল বিজনেস চিন্তাধারা আমার, কোন ছাত্র রাজনীতির সাথে বা যেকোনো রাজনীতির সাথে এখন আমার আর জড়িত হওয়ার ইচ্ছা জাগে না। আমার ফ্যামিলি ডিউটিস বা আমার হচ্ছে নিজের ক্যারিয়ার চিন্তার কারণে। তো আপনার এই লজিকটা আমার আসলে অনেক পছন্দ হয়েছে। আচ্ছা ভাই, এবার আমরা একটু নোয়াখালীতে আসি। নোয়াখালীর যে বিভাগের একটা তুমুল আলোচনা চলছে। আজকে শাহজাহান সাহেব নিজেও সংসদে নোয়াখালী বিভাগের প্রশ্ন তুলেছেন এবং নোয়াখালীর ওয়ান অফ দ্য কোর প্রবলেম, জলাবদ্ধতার যে সমস্যাটা, এটা নিয়ে উনি কথা বলেছেন। মূলত আমার কোয়েশ্চেনটা হচ্ছে ভাই, নোয়াখালী বিভাগ হওয়াটা বিষয় মানে পুরো সামগ্রিক বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? এর পাশাপাশি আরেকটা প্রশ্ন অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে নোয়াখালী বিভাগ যে আন্দোলন, এই আন্দোলন কেন্দ্রিক একটা অভিযোগ উঠে আসছে যে এই আন্দোলনের মাধ্যমে মূলত আওয়ামী লীগকে, যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল বা আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্কার ছিল, তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। আপনি এই বিষয়ে আপনার মতামতটা একটু বলবেন যে আসলে বিভাগ হওয়ার প্রয়োজনীয়তা এবং হচ্ছে যে আওয়ামী লীগের যে একটা পুনর্বাসন, এই বিষয়টা। মানে আওয়ামী লীগ পুনর্বাসন মানে আমি এটা ক্লিয়ার কনসেপ্টটা বুঝিনি, মানে কেউ আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে নোয়াখালী বিভাগ আন্দোলন আসলে যারা করছে তাদের মধ্যে অনেকেই হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতির সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত ছিল। এর পাশাপাশি আওয়ামী লীগের সাংবাদিক, আওয়ামী লীগের দেখা যাচ্ছে যে থিঙ্ক ট্যাঙ্কার, তারাও এখন একটা প্ল্যাটফর্ম তো লাগবে, ওই নোয়াখালী বিভাগ আন্দোলনের প্ল্যাটফর্মটা অ্যাজ এ ইউজ করতেছে। এটা হচ্ছে যে কি আসলে
বিশেষ করে প্রথমত আমি মনে করি যে আমরা যারা নোয়াখালীবাসী আছি, আমরা তো বিভাগের দাবিতে আমাদের লোকজনেরা দীর্ঘ সময় আন্দোলন করে আসতেছে। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আসলে এটা কিন্তু দলমত ঊর্ধ্বের বিষয় ছিল, এটা হওয়াই উচিত। তো এখানে মানে আওয়ামী লীগের আমলেও কিন্তু বিভাগ নিয়ে আন্দোলন হয়েছে। আর এটা ঠিক আছে, এখন যেহেতু আওয়ামী লীগ একটা বিশাল দল ছিল, রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘদিন ছিল, ওদের তো কি কোনো বাহিনী আছে না, আছে নাই, অবশ্যই আছে। আছে। তো ওরা এখন আজকেও তো সকালে একটা ঘটনা ঘটছে। হ্যাঁ দেখছি, তো ওরা মানে এই এই কাজ করতেছে, ওরা বিভিন্ন এরকম ঢুকিয়েছে। আবার ওরা দেখা যাচ্ছে কি বর্তমানে মানে আমরা যারা এই সরকারি দল বিরোধী দল আছে, এখানেও অনেক লোক অনেকভাবে মানে কেন বিভিন্নভাবে আশ্রয় নিচ্ছে, যেটাকে আমরা মানে কেন বলি আর কি গুপ্তভাবে। এখন কেউ গুপ্তভাবে আশ্রয় নিচ্ছে, কেউ সুপ্তভাবে আশ্রয় নিচ্ছে, ঠিক আছে, নিতেই পারে। কিন্তু কথা হচ্ছে যে কি মানে আসলে আমাদের যে লক্ষ্য, যে উদ্দেশ্য, প্রথমত আমি একটা কথা বলি যে মানে পুনর্বাসন হবে কেন? আমাদের যে লক্ষ্য ছিল যে বিশেষ করে এই আওয়ামী লীগের মানে আমি তৃণমূল পর্যায়ে দেখা যাচ্ছে, আমরা দেখছি যে একটা ইউনিয়ন পর্যায়েরও ছাত্রলীগ যুবলীগের ছেলে সেও প্রায় 20 টাকার মালিক ছিল, হয়ে গেছে। হ্যাঁ, বাস্তব। একটা জেলার সভাপতি ছাত্রলীগের সে 2000 কোটি টাকার মালিক ফরিদপুরে। আমরা এই নিউজ সারা দেশব্যাপী সারা বিশ্বব্যাপী মানে ইয়ে হয়েছে, একটা ছাত্রলীগের জেলার প্রেসিডেন্ট 2000 কোটি টাকার মালিক। তাহলে প্রতিটি এমপিরা এখন অনেক লোকজনেরা, অনেক এমপিরা আজকে দেশে বসে তারা মানে কি বলে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতেছে, লাক্সারি জীবনযাপন করতেছে, বিলাসবহুল জীবনযাপন করতেছে। তাহলে যে এই যে রাষ্ট্রের যে টাকাগুলো যে লুটপাট করছে, মানে আমার প্রথমত কথা ছিল যে 5ই আগস্টের পরে আগে আমার লুটপাটের টাকাটা মানে রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসা দরকার ছিল। কিন্তু এই কার্যকর এই পদক্ষেপটা কেউ নেয়নি, এই পদক্ষেপটা ইন্টারিয়াম গভর্নমেন্টও নেয়নি, এখনো এটা মানে কেন অতটাই রয়ে গেছে। না, এই ব্যাপারে কাজ চলছে। হ্যাঁ, কাজ চলছে, লাভ হবে কি? ওরা কি টাকা টাকা কি ধরে রাখছে কিনা? ওরা তো টাকা বিভিন্ন জায়গাতে হোয়াইট করে ওরা নিচ্ছে। নিয়ে নিয়েছে ডিসপ্লে, তো ওরা তো অন্য জায়গায় তাদের অবস্থা, তারা তো এটা এতক্ষণ তো এই জায়গাতে মানে একটা অন্যায় তো মানে একটা কেউ যদি কাউকে যদি মানে একটা মার্ডার করলো, তো মানে রক্ত এটা কি মানে কেন বছর বছর কাজ পড়ে থাকে নাকি? হ্যাঁ। এটা তো মানে আলামত কি এতদিন থাকে কিনা এক জায়গাতে? এখন তো বাংলাদেশের আসলে সত্য কথা বলতে কি দীর্ঘ সময়ের যে অনিয়মটা, যে মানে বাই 16 ইয়ার্স যে মানে অনিয়মটা, সেই অনিয়মটাকে তো এই আমরা রেকটিফাই করতে পারিনি, জাস্টিফাই করি একটা মানে ইয়ের আওতায় বা বিচারের আওতা আনতে পারিনি। হ্যাঁ, যদি খালি যে 17 বছর 16 বছরের যে এই ধরনের মানে এই যেমন মানে আমরা দেখছি যে এমন এমপি আছে, চেয়ারম্যান আছে, বা আরও নিচের পর্যায়ের লোক আছে, আরও উপরে পর্যায়ের লোক আছে, এরা শত সহস্র হাজার কোটি টাকার মালিক। তো এখন এগুলাকে তো রেকটিফাই করা হয়নি। বুঝছি। তো এখন বলবো যে মানে আপনারা করতেছেন, ভবিষ্যতে আপনারা করবেন। আমার কথা হচ্ছে না, দেশটাকে একটা সিস্টেমে নিয়ে আসা উচিত। যারা সিস্টেমে নিয়ে আসবে তারাও তো মানে কেন সবচেয়ে বেশি দুর্নীতি নিমজ্জিত। বুঝছি। আপনি দুদক বলে না, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো বলেন, একটা আমরা দেখতেছি যে অনেক সরকারি চাপরাশি পিউনেরাও শত কোটি টাকার মালিক, এরকমও অনেক নিদর্শন আছে। হ্যাঁ। না ভাই, আমার আসলে প্রশ্নটা ছিল এমন যে আসলে মানে নোয়াখালী বিভাগের বিষয়টা আর কি, যে মানে নোয়াখালী বিভাগ আন্দোলনটাকে আপনি কি মানে কিভাবে দেখেন আসলে? আমি নোয়াখালী বিভাগ আন্দোলন নিয়ে এটা নিয়ে একটা কথা বলি, যেহেতু আমি এটার সাথে টুকটাক সম্পৃক্ত আছি, ছিলাম, এখনও আছি নোয়াখালী ইয়েতে নিয়ে। তো আমি মনে করি যে নোয়াখালী বিভাগটা আসলে আমরা এইটাকে অর্জন করতে পারতেছি না অনেকগুলা কারণে। আমাদের যে মানে নোয়াখালী জেলাতে আরও আগ থেকে যে মানে অবকাঠামোগতভাবে যে সমস্ত উন্নয়ন করে, যে সমস্ত প্রতিষ্ঠান, রাস্তাঘাট, এগুলাকে আরও ইমপ্রুভ করা দরকার ছিল, সেগুলো হয়নি। এগুলো চতুর্মুখী যদি আমাদের আমাদের রেল ব্যবস্থা দুর্বল, একটা মাত্র ট্রেন আমাদের মানে নোয়াখালীতে চলতেছে, অথচ আমাদের এখানে এই ট্রেন মন্ত্রী আমাদের নোয়াখালীতে ছিলেন, সড়ক মন্ত্রী নোয়াখালীতে ছিলেন, সেতু সড়ক মন্ত্রী এর আগে ছিলেন, সর্বোচ্চ ইয়ে ছিলেন, হ্যাঁ এর আগেও ছিলেন আমাদের এই নোয়াখালী জেলাতে। হয়তো এবারে না আমাদের নোয়াখালী মানে বঞ্চিত, ভালো কিছু এখনো হয়নি, তো আমরা আশা রাখছি যে হবে। কিন্তু নোয়াখালীতে যে প্রাতিষ্ঠানিকভাবে অবকাঠামোভাবে যে সমস্ত মানে উন্নয়ন বা ইমপ্রুভ হওয়া দরকার ছিল, মান উন্নয়ন হওয়া দরকার ছিল, সেগুলো তো হয়নি। এবং সেগুলো না হওয়ার পিছনে আমাদের এই পূর্ববর্তী যারা দায়িত্বে ছিলেন তারাও দায়ী আছেন। যদি নোয়াখালী জেলা একটি পুরাতন জেলা হিসেবে তৎসময়ে যে নোয়াখালী এই জেলা যখন মানে সৃষ্টি হয়, সেখানে তো 17 থেকে 19টার মধ্যে নোয়াখালী জেলা একটা। আজকে নোয়াখালীর পর যে সমস্ত জেলা হয়েছে সেগুলো বিভাগ হয়েছে এবং অনেক উন্নত পর্যায়ে আছে। আমাদের এখনো সিটি কর্পোরেশন হয়নি। তো আমাদের সংসদে বক্তৃতা দেওয়ার জন্য বলার জন্য বলতেছে, আসলে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আমাদের এই যে একটা জেলাতে মানে বা একটা বিভাগের জন্য যেই মানে প্রতিষ্ঠানগুলো থাকা দরকার, এই প্রতিষ্ঠানগুলো তো আমাদের এখনো গড়ে ওঠেনি। আমরা তো এদিক থেকে অনেক পিছনে।
সব মিলিয়ে আসলে এই যে পেছনে থাকাটা এটা আগায় নেওয়ার জন্য আসলে আমাদের বিভাগটা হ্যাঁ, হয়ে যাওয়া জরুরি। বিভাগটা হয়ে যাওয়া উচিত। বিভাগ হলে এখানে বিভাগটা আসলে মানে বিভাগ হওয়ার পিছনে আরেকটা বিষয় বলি একটু, যেটুকু আমরা এই বিষয়টা কিন্তু মানে আমাদের অন্য যারা বিভাগ পাচ্ছে, তা বিশেষ করে আমাদের কুমিল্লার সাথে আমাদেরকে যারা ডিবেট করতেছে, এটাও আমি মনে করি যে মানে কেন একটা এই কি বলে চিন্তা চেতনার মানে যুক্তির বাইরে কিংবা মানে ধারণার বাইরে। সেই ধারণাটা হচ্ছে যে কি আমার ব্যক্তিগত মানে কনসেপ্ট হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে আপনি একটা দেশের যদি আপনি সার্বিকভাবে যদি সকল জেলাকে যদি সমান্তরাল যদি আপনার যদি মনে করেন উন্নয়নের আওতায় আনতে চান, তাহলে সবাইকে একসাথে আনতে হবে। তাহলে মানে অর্থাৎ দেখা গেছে যে কি, তাহলে মানে সুযোগ আছে। অর্থাৎ মানে আমি বিষয়টাকে একটু ক্লারিফিকেশন করি। সেটা হচ্ছে যে কি, একে তো হচ্ছে যে নোয়াখালী জেলা পুরাতন জেলা আমরা বলি, ঠিক আছে। কিন্তু আপনি দেখেন কুমিল্লা কিন্তু মানে জ্ঞান অনেকটা আগাই আছে। কুমিল্লা তো এমনিতে আগাই আছে। এমনিতে আগাই আছে যে কি, কুমিল্লা শহর হিসেবে ঢাকা, চট্টগ্রামের মধ্যবর্তী জায়গাতে আছে অবস্থান, এবং কুমিল্লা ঢাকার কাছাকাছি। কুমিল্লাতে সব দিকেই তাদের অবকাঠামোগতভাবে সকল উন্নয়নের strong। পরিকল্পনা আছে, স্ট্রং আছে সব। এখন শুধু আপনি আগায় থাকলে হবে কিনা? তা আমি যদি পিছিয়ে পড়ি, একটা বিশাল একটা জনগোষ্ঠী যদি পিছিয়ে পড়ে, তাহলে আপনাদের একলা আগানোর লাভ কি? এইজন্য আমি মনে করি যে আমাদের দক্ষিণ অঞ্চলে যে সমস্ত ইতিমধ্যে অনেক জায়গা মানে জাগরণ হয়েছে, এবং আমাদের এই যে মানিকগঞ্জ ওইখানে যে এই যে স্বর্ণদ্বীপ বিশাল হাজার হাজার একর মানিকগঞ্জ জায়গা, বিশেষ করে আমাদের হাতিয়ার অঞ্চল লই, এবং আমাদের এগুলাকে যদি মানিকগঞ্জ বিশেষ লক্ষ্মীপুর করে ফেনী নিয়ে আমি বলতেছি যে আমাদের দক্ষিণ অঞ্চলে যে সমস্ত চর জেগেছে, যে সমস্ত জায়গাগুলো জেগেছে, ভবিষ্যতে এটা বিশাল সম্পদে মানে রূপান্তরিত হবে। তাই ওটাকে কাজে লাগে যে এখন এই অঞ্চলগুলো পিছিয়ে পড়ে গেছে। এই ভাতিয়াতে বা কিংবা মানে আমাদের এই যে সন্দ্বীপের একটা অংশ, বর্তমানে আমরা সন্দ্বীপ করা হয়েছে যে মানে যেখানে রোহিঙ্গাতে থাকা হয়, এরপরে এই জায়গাগুলো একটা মানে বিশাল একটা অংশ, এটাকে মানে ইয়ে করি। এরপরে যে আমাদের এখানে ওই যে আপনার এখানে আরেকটা আছে মনপুর হলো বরিশালের পিছনে ওই সাইডগুলো, এগুলো মানে এই বেশ করে নদীপথ দিয়ে নোয়াখালী দিয়ে বা হাতিয়া দিয়ে এখান দিয়ে লক্ষ্মীপুর দিয়ে যাওয়া যায়, এই নদীপথের সাইডগুলো আছে। তাহলে যদি এইগুলো যদি আপনার যদি ইমপ্রুভ করায়, পাশাপাশি আমাদের এই চাঁদপুর বেশ করে লক্ষ্মীপুর এখানে ফেনীকে যদি অ্যাডজাস্ট করে দিয়ে আমাদের পিছনের যে অংশটা, এই অংশটা যদি ইমপ্রুভ করা, তাহলে আমাদের কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু আরও বিশাল কিন্তু সুযোগটা পাবে। অর্থাৎ আমাদের এখানে আলাদা কিন্তু শিল্প কলকারখানা এবং ইলেকট্রিসিটি মানে পাওয়ার প্ল্যান্টগুলো এখানে করা যাবে। তাহলে তো ওই সুযোগটা তো কিন্তু সারা দেশে পাবে। এই চিন্তা করতে হবে যে আপনি একটা বিশাল একটা অংশ, হাজার হাজার একক জায়গা আছে ওখানে, অনেকগুলা মানে জায়গা জেগে উঠছে। চরতে আগে যেগুলো নদীতে হারিয়ে গেছে, যেগুলো অনেকগুলা মানে জায়গা এখানে মানে ইয়ে হয়েছে, নতুন করে মানে দেখা দিচ্ছে। তাহলে এগুলাকে তো মানে কাজে লাগাতে হবে। তো এগুলাকে কাজে লাগাতে এখন তাহলে আপনি কুমিল্লা আরো 15 বছর আগে, 20 বছর আগে আগাইছে, এখন তারা আরো আগাইতেন। কিন্তু যারা পিছিয়ে আছে এরা পিছিয়ে থাকে। তাহলে আপনি যদি এখানে যদি বিভাগটা করে, তাহলে ওই সমস্ত অঞ্চলগুলা কিন্তু একটা উন্নয়নের একটা বাড়ির ভিতরে যখন চলে আসবে, যখন এখানে যখন এই মানে নতুন নতুন শিল্প কলকারখানা করার মতো ওই জাতীয় মানে জায়গায় আছে, ল্যান্ড আছে, যেটা মানে কুমিল্লাতে না, যেটা মানে অনেক জায়গাতে নাই, তাহলে ওটাকে আগায় নিলে তো ওই যখন সম্পদ যখন মানে অর্থনীতি যখন মানে ইমপ্রুভ হবে, ওটা তো সারা দেশের জন্যই কাজ হবে। এই বিষয়গুলো আসলে কেউ বলতে চাচ্ছে না। এখন আমার নোয়াখালীতে কেন বিভাগটা করা উচিত, আমি আবারও বলতেছি, রিপিট করতেছি, আমাদের দক্ষিণ অঞ্চলে হাজার হাজার লক্ষ লক্ষ মানে আমাদের মানে জ্ঞান জায়গা জেগে উঠছে, যেখানে আমাদের মানে জ্ঞান এই যে একসময় মানে জ্ঞান ইয়ে বলতে এটাকে কি জানি বলে, ওই যে যেটা মানে এখন মানে মানে ইয়ের জন্য দিছে, স্বর্ণদ্বীপ আটা নাম আছে গো, ওইটার একসময় ঠেকাচ্ছ ছিল গো। হ্যাঁ, যায় যে চর না না না, ওইখানে ওই যে মানে ওই পাড়ে যে মানে কেন আমাদের হাতিয়ারও মানে কেন পাড়ে যেটা মানে আমাদের এখন রোহিঙ্গা থাকতেছে, হ্যাঁ 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 ওইসব এলাকা লই আমাদের এই মানে বিশেষ করে সুবর্ণ শহরের আরো মানে ওই পাশ লই বা হাতিয়ার একটা অংশ লই, বিশাল মানে হাজার হাজার একর জায়গা মানে আমাদের মানে জেগে উঠছে। তাহলে ওগুলোকে তো কাজে লাগাতে হবে। এগুলোকে তো আমাদের তো যে মানে নতুন নতুন শিল্প কারখানা করার তো যথেষ্ট মানে সুযোগ হইলো, কিংবা আমাদের মানে বিদ্যুতের প্ল্যান করার সুযোগ হইলো। তাহলে আমাদেরকে তো যেমন অনেকে তো অনেক জায়গাতে তো জাগার জন্য কিংবা এরকম মানে ইয়ে পরিবেশ নাই, হ্যাঁ, কলকারখানা করার জন্য, বিদ্যুতের প্ল্যান করার জন্য, সেটা কি কুমিল্লা থেকে আসে নাকি? সেগুলো তো আমাদের এদিকে আসে। তাহলে তো এটা তো, এবং প্লাস আমাদের এখানে এই ওই যে মানে কেন বিশেষ করে যে মানে বঙ্গোপসাগরটা ওইটার এক পাশে মানে কেন এই জায়গাগুলো পড়ে উঠছে, তাহলে এটা করলে সরকার একটা পরিকল্পনা করে প্ল্যান করে এগুলো কাজে লাগাইতে পারে। এখানে মানে কেন এই আমাদের ওই যে কোম্পানির মধ্যে সরালাই লই, ওসব আসলে আমাদের মানে বন্দর করতে পারে। শুধু যে এক সময় ছিল গো, এখানে আমাদের মানে কেন এয়ারপোর্ট ইয়ে করছে কিন্তু এটাকে দ্রুত করতে পারে। তো এরপরে যে আমাদের এখানে অনেকগুলা এই মানে শিল্প কারখানা সহ অনেকগুলো বিষয় সহ এগুলো যদি আমাদের যদি মানে বন্দর তৈরি হয়, আমাদের যদি এয়ারপোর্ট তৈরি হয়, আমাদের যদি রেল
লাইন যদি আমাদের ওই পর্যন্ত যদি যায়, তাহলে আমাদের কিন্তু মানে এখানে তো মানে অনেকগুলা মানে শিল্প কারখানা করা যায়, ইকোনমিক হাব দাঁড়া যাবে। ইকোনমিক জোন, ইকোনমিক যেগুলোতে একটা মানে ইকোনমিক ব্লক একটা মানে করার পরিকল্পনা ছিল আর আগ থেকে। তাহলে এগুলো যদি যত দ্রুত এটাই না আগে ডেভেলপ করবে, ইমপ্রুভ করবে। আগে তো কুমিল্লা না দিয়ে এগুলো ইমপ্রুভ করবে যে এখানে মানে কি আর প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য, এখানে কলকারখানা গড়ে তোলার জন্য বারবার বলতেছি, এখানে বিদ্যুৎ প্ল্যান্ট গড়ার জন্য সুযোগগুলো এখানে আছে, যাগুলো এখানে আছে, পরিবেশগুলো আছে, নদীর আশপাশে আছে, যেখানে গড়ে তোলার সুযোগ আছে, যেটা মানে অন্যান্য বিভাগে অন্যান্য মানে জেলাতে নাই। তো সুতরাং এটাকে তো কাজে লাগানো দরকার তাড়াতাড়ি। তো এখন মানে এই চিন্তাগুলো, এই প্ল্যানগুলো সরকারের বা ঊর্ধ্বতম পর্যায়ের অবশ্যই এগুলো সমীক্ষা করছেন, এগুলা প্ল্যান করছেন, পরিকল্পনা করছেন। তো আমি মনে করি যে একটা ন্যায্যতার দৃষ্টিতে এগুলোকে মানে কেন এই আমরা এই বিশেষ করে দেশের জন্য অর্থনৈতিক চাহিদা যোগান দেওয়ার একটা সুযোগ আছে নোয়াখালীর দক্ষিণ অঞ্চলগুলা। তা আমি বর্তমান সরকারকে বলবো দ্রুত এটা কাজে লাগানোর জন্য। বুঝতে পারছি। আচ্ছা ভাই, এবার আমরা আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে যে নোয়াখালীতে সামনে তো স্থানীয় নির্বাচন শুরু হচ্ছে, তো নির্বাচন করার কি প্ল্যান আছে নাকি? নির্বাচন করার তো সবারই একটা উদ্দেশ্য থাকে একটা পর্যায়ে আসলে, যখন মানুষের মানে একটা প্ল্যান পরিকল্পনা মানে একটা মানে কি বলে মানে আমরা যারা রাজনীতি করি আমাদেরও একটা মানে নির্দিষ্ট মানে অবশ্যই একটা মানে পর্যায়ক্রম। তবে আসলে আমার এখানে কিন্তু মানে এই আগ থেকে মানে কোনো ওরকম মানে বলি কই কিন্তু কোনো প্ল্যান আমি করিনি, মানে কখন কি হব মানে আসলে মানে ওই যে কোথায় শিখছো আমি ঠেকছি যেটাই সেটাই শিখছি, এরকম বিষয়টা এরকম। মানে আমিও কিন্তু আসলে চিন্তা করিনি যে এক পর্যায়ে যেমন মানে আমি ওই যে ছাত্র দলের প্রেসিডেন্ট হব কিংবা ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির মেম্বার হবো, কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি হবো, কিন্তু হয়েছি। এটা আসলে মানে পলিটিক্যাল অঙ্গনে লেগে থাকার কারণেই সম্ভব হয়েছে। আর অনেকের এখানে সহযোগিতা ছিল, অনেকের সাহায্য ছিল, অনেকের আন্তরিকতা ছিল। আমাকে যারা সাপোর্ট করেন আসলে মানে তাদের তো অপরিসীম, ওই ঋণ তো শোধ করার মতো না। অনেকে নিঃস্বার্থভাবে সাপোর্ট করেছে, সহযোগিতা করেছেন। তবে আমার পরিকল্পনা আছে ইতিমধ্যে মানে যাচ্ছে আর কি, যদি যেহেতু মানে একটা আমাদেরও সময় এবং বয়স মানে মোটামুটি হয়েছে, আমরা মনে করি যদি আমাদের অবস্থান থেকে যদি একটা মানে সেবাজনক প্রতিষ্ঠান থেকে বা একটা সেবাজনক মানে প্রতিষ্ঠান থেকে যদি সুযোগ পাই, তাহলে মানে ইচ্ছা আছে মানে ভালো কিছু করার, যে মানে গুণগত মান উন্নয়ন করে বিশেষ করে আমার যে মানে পরিকল্পনা যদি আমি এই যেমন যদি দল কিংবা মানে সাধারণ মানুষের সমর্থনে যদি কখনো আসতে পারি, পৌরসভার যে মানে মেয়র হিসেবে আমি প্রার্থী বা হতে চাই, সেই সুযোগ যদি পাই, আমার কিছু প্ল্যান আছে, কিছু পরিকল্পনা আছে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে আগামীতে মেয়র নির্বাচনে আমাদের নুরুল আমিন খান ভাই জয়েন করবেন। ইনশাল্লাহ মানে ইচ্ছা আছে, চেষ্টা করব। তবে এখানে আমি একটু বলে নিই 2 মিনিট আমার পরিকল্পনা। যেমন এই যে মানে এই বিশেষ করে মানুষ মানে মানে এখানে একটা একটু জাস্ট মানে আমাদের পরের প্রশ্নটা এটা, যে যদি আপনি মেয়র আল্লাহর রহমতে হয়ে যান, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার প্রথম যে আপনি তো মেয়র হলেন, প্রথম 6 মাসের জন্য আপনার মানে মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যান কোনটা হবে? এই 3টা প্ল্যান আমাদেরকে একটু বলবেন। প্রথমত হচ্ছে যে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে আমাদের পৌর এলাকাতে, যে আমার পৌর এলাকা যে এরিয়াতে, আমাদের পৌর এলাকা যে এরিয়াতে, এটাতে একটা মানে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা। এর মধ্যে আমার প্ল্যান হচ্ছে যে মানে যেমন এই আমরা এখন সমাজে যে জিনিসগুলা সাধারণ মানুষের মানে বেশিরভাগ সাধারণ মানুষ মানে কি বলে এই সাধারণ মানুষ এখন মানে এগুলো নিয়ে খুবই মানে হ্যারাসমেন্ট হচ্ছেন এবং অনীহা প্রকাশ করতেছেন এবং মানুষ মানে স্বস্তি নিয়ে শান্তি নিয়ে বসবাস করতে পারতেছেন না, এরকম সাধারণ মানুষ মনে করতেছেন। সেই বিষয়গুলোর অন্যতম কারণ হচ্ছে যে এই যে মানে যেখানে সেখানে মাদকের মানে ছড়াছড়ি, কিশোর গ্যাং এবং এর আগে এটা হচ্ছে আমি এটা হচ্ছে 2 এবং 3 নম্বর পয়েন্টে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে মানুষ যখন যেখানে কোনো কর্মকাণ্ড করতে যায়, সেটা উন্নয়ন কর্মকাণ্ড হোক, প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড হোক, তার ব্যবসায়িক কর্মকাণ্ড হোক। যেমন সে একটা বাড়ি করতে গেছে কিংবা সে একটা জায়গা কিনতে গেছে, অনেক লোকেরা আছে সেটাকে মানে বেদখল করে। কিছু আছে ন্যায়সঙ্গত, কিছু আছে অন্যায়ভাবে। তো এটাকে রেকটিফাই করার কেউ নাই, এটাকে ন্যায় বিচারের আওতায় নেওয়ার একটা পরিবেশ তৈরি করার মতো কেউ নাই। এখানে মানে দেখা যাচ্ছে যে আমি সোজা 3টা পয়েন্ট বলি। প্রথমত হচ্ছে যে মানে আমার যদি সুযোগ হয়, আমি পৌরসভাতে মানে 9টা এরকম একটা মানে কি বলে মানে পঞ্চায়েত ব্যবস্থার মতো একটা পরিষদ করব। সেই পরিষদটা হচ্ছে যে এরকম যে আমি যদি 9টা ওয়ার্ডে যদি 9টা মানে পঞ্চায়েত ব্যবস্থা করি, একটা টিম করি, যেমন দেখা যাচ্ছে যে আমাদের যারা আমরা নিজেরা যদি যেমন একটা জনপ্রতিনিধি হই কিংবা মানে কেন আমাদের এলাকাতে লোকাল যে যারা কাউন্সিলর মেম্বার হয়, এরা কি করে ন্যায্য বিচার করতে পারে না। কারণ এরা মনে করে যে আমি যদি এই পক্ষে যদি যাই, অন্য পক্ষ আমাকে ভোট দিবে না। এই জন্য ওরা অনেক সময় ন্যায় পক্ষ করে, আবার কিন্তু আরও সমস্যা। তো একসময় পঞ্চায়েত ব্যবস্থা ছিল, মানে নিরপেক্ষ বিচার ব্যবস্থা ছিল গ্রামে, পাড়া, মহল্লা, বাড়িতে, যেটা এখন নাই। তো আমি মনে করি যে এই প্রত্যেক ওয়ার্ড ভিত্তিতে মিনিমাম 10 জনের মতো যদি একটা মানে এই টিম, একটা পরিষদ, একটা পঞ্চায়েত ব্যবস্থা করে দেওয়া যায়, এটা থানা এবং পৌরসভার একটা সমন্বয়ে এদের একটা আইডেন্টিটি থাকবে এবং এটা হবে যে দল নিরপেক্ষ কিংবা
সমাজ নিরপেক্ষ, যোগ্য, সৎ, নিষ্ঠাবান এবং ইয়ং এনার্জেটিক এর মধ্যে। আবার ইয়ং বলতে আবার ইয়ং কিশোর গ্যাং না, মানে জাস্ট একটা মানে তার সামর্থ্য বা 25-26 বছরের একটা একটা মানে কি ইয়ে অনুপাতে, হ্যাঁ বুঝতে পারছি। তো এই মানে এজ অনুপাতে। তো এখন কথা হচ্ছে যে কি আমি যদি মানে একটা প্রত্যেকটি ওয়ার্ডে, যেমন যদি এখন 9টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ডে যদি আমি যদি এরকম 9টা যদি মানে পঞ্চায়েত ব্যবস্থা করি যে মানে বিশেষ করে কাউন্সিলের পাশাপাশি, তাহলে হলো কি মানে কেন এই 10 জনের কাজ হচ্ছে যে যেখানে যেই বাড়িতে, যেই গ্রামে, যেই এলাকাতে এরকম ঝুঁকি থাকে, যেমন কিশোর গ্যাংয়ের উৎপাত এসে পারতেছে না এটা ঘর করার জন্য, বা কাউকে ডিস্টার্ব করতেছে, বা কারো ইপটিজিং করতেছে, কিংবা এলাকাতে মাদকের ছড়াছড়ি নির্মূল করা যাচ্ছে না, পড়াশোনার পাশাপাশি মানে এরা একটা মানে পঞ্চায়েতের মতো সহযোগিতা করবে। এরা একটা বাড়ি করতে গেছে, যাই ডিস্টার্ব করতেছে তাকে ওই কাজ দিতে হবে, সে কাজ দিতে হবে, তাকে ওই মানে টাইলসের কাজ দিতে হবে, তাকে ইট বালু সিমেন্ট সে আনবে। এই যে একটা মানে এলাকাভিত্তিক যে একটা মানুষ যে মানে আধিপত্য বিস্তার করা, মানুষ শান্তিপূর্ণ উপায়ে নিজের পছন্দের মতো বাড়িঘর করবে, তারা একটা বাধা সৃষ্টি করা, মানুষের জায়গা জমিকে মানে দখলচ্যুত করা, এই বিষয়গুলোকে মানে এই টিমগুলো কাজ করবে। এটার একটা প্রশাসনিক এবং এটার একটা পৌরসভা কর্তৃক একটা আইডেন্টিফাই থাকবে, এদের একটা সিস্টেম থাকবে। ওইটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমার একটা প্ল্যান আছে যে এরকম একটা মানে ব্যবস্থা গড়ে তোলে, একটা পঞ্চায়েত ব্যবস্থার মতো। আর হচ্ছে যে মানে মানুষ যেমন এখানে আমাদের দেখা গেছে যে মানে পৌরসভার বিভিন্ন রাস্তাগুলো মানুষ যখন, যেমন কানেক্টিং যে রোডগুলা, রাস্তাগুলা মানে কেন অনেক সময় এত মানে কনজাক্টিভ থাকে যে পাশাপাশি 2টা রিক্সা যাইতে পারে না। এই যে বা পৌরসভার বা একটা রাস্তা সরকারি যেটা নিয়ম একটা ইয়ের জন্য, হ্যাঁ, যে মানে রাস্তা থাকা দরকার, হ্যাঁ, এগুলাকে ব্যবস্থা করা। বিশেষ করে পৌরসভাতে বাড়ি যখন পৌরসভা যখন অ্যাপ্লাই করে যে আমি যখন বাড়ি করব, বাড়ি করার জন্য আমার একটা মানে ইয়ে থাকবে যে মানে প্ল্যান থাকবে যে আপনি বাড়ি করার আগে আপনার যে সীমানাতে বাড়ি করবেন ওই সীমানা পরিমাণ আগে আপনি ড্রেনেজ ব্যবস্থা আপনি নিজ দায়িত্বে আগে করে ফেলান। তারপরে আপনি প্ল্যানের জন্য আবেদন করবেন, আপনি ওইটার সাথে জমা দিবেন। আপনি আপনার মানে যেখানে বাড়ি করবেন বাড়ির সামনে দিয়ে আপনি একটা ড্রেন করে ফেলবেন আপনার সীমানা পর্যন্ত। যখন এই ড্রেনেজ ব্যবস্থাটা কমপ্লিট হবে তখন আপনার ওই যে মানে এই বাড়ির প্ল্যানটা মানে ইয়ে হবে, এই মানে অনুমোদন হবে, এবং ওইটাকে দরকার আপনাকে প্রয়োজনীয় রিপোর্ট মানে ইয়ে দেওয়া হবে। হ্যাঁ, আপনাকে দরকার হলে মানে ওটা যে মানে খরচের একটা সেটা একটা ডিবিট আকারে সেটাকে আপনাকে মানে কনসিডারেশন করা হবে। সেটাই এরকম একটা ব্যবস্থা আমার আছে। আরো কয়েকটা মানে পরিকল্পনা মানে আছে, আপনি বিশেষ ড্রেনেজ করে সিস্টেমটাকে পুরো অটোনমাস করে ফেলতে হ্যাঁ, চাচ্ছেন। এটার একটা মানে জ্ঞানী ইয়ে। আরেকটা আছে যে মানে ওই যে যেখানে সেখানে ময়লা আবর্জনা অর্থাৎ মানে ওটার পরিচ্ছন্নতা, এটাকে মানে একটা সিস্টেমের মধ্যে দিয়ে নিয়ে আসার একটা মানে পরিকল্পনা আছে। যে যেখানে সেখানে ময়লা ফেলবে, ময়লা ফেলার কতগুলো সিস্টেম আছে, তো সেগুলোকে কিভাবে রেগুলারাইজ করবে, সেগুলোর মানে ওয়ার্ড ভিত্তিক মানে আলাদা একটা মানে জ্ঞান ব্যবস্থা তৈরি করতে হবে। তাহলে ওই যে যেখানে সেখানে ময়লা রাখা এবং মানে জ্ঞান মানুষের চলাচলে যে সবসময় মানে দুর্গন্ধ ছড়ানো, এগুলোকে অনেকটাই মানে জ্ঞান এই মানে প্ল্যানিং পরিকল্পনা মাফিক একটা প্ল্যান করে মানে এগুলো ব্যবস্থা করা হবে। এগুলো আমার পরিকল্পনা আছে। বুঝছি। তাহলে আমরা 3টা মোটামুটি পেলাম। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা আবার হচ্ছে যে নোয়াখালীর বিষয়টাতে আসি। যে নোয়াখালীতে ফ্যাসিবাদের যে দিনগুলো ছিল 16-17 বছর, এই 16-17 বছরে কোনো এই যে আন্দোলন সংগ্রামের, বা আপনিও তো নিজেও তো কয়েকবার গ্রেপ্তার হয়েছেন। ওই সময়টা আপনার মনে পড়ে মানে কেমন আপনার ওই সময়টা সিচুয়েশন ছিল? সেগুলো তো বলতে গেলে তো অনেক মানে মানে অনেক কাহিনী, অনেক ইতিহাস ব্যক্তি জীবনে। আমার ব্যক্তি জীবনে নোয়াখালীতে প্রায় আমার 61টি মামলা। এর মধ্যে নোয়াখালীতে হয়েছে আমার 59টা, ঢাকাতে 2টা হয়েছে, টোটাল মানে 61 মামলা। তো বিশেষ করে মামলা হামলা হ্যারাসমেন্ট এগুলোতে বহু মানে শিকার হয়েছি। হয়তো অনেক কিছু আমরা মানে প্রকাশে বলা যায় না, অনেক কিছু মানে প্রকাশে আসে। তো আমি মনে করি যে এই বিশেষ করে পেশিবাদী শাসন ব্যবস্থা এমন এক ব্যবস্থা যেটা মানে দেশটাকে, রাষ্ট্রের প্রত্যেকটি অঙ্গকে, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করা হয়েছে। এটা সত্য কথা, যদিও আমরা এখন অনেকটাই ভুলে যাওয়ার পথে। আমার এমন খেয়াল আছে যে আমরা যখন 2000 সম্ভবত মানে ওই যে 13 সাল বা 1413 সালের দিকে মার্চ ফর ডেমোক্রেসি ডাক দিয়েছে, আমরা যখন নোয়াখালী থেকে ঢাকা যাচ্ছি, তো ঢাকা যাওয়ার পথেই যখন ওই যে মানে চেক করে, সেখানে দেখা যাচ্ছে যে কি আমি ওই যে মানে এই ইয়ের উপরে আমরা যে মানে আমরা আমরা মানে বাস নিয়ে যাচ্ছি, কিন্তু প্রত্যেকটা আবার টিকিটের ব্যবস্থা রাখছি। দেখা যাচ্ছে টিকিটের উপরে দেখা যাচ্ছে কি আমি আমার নাম হিন্দু লিখে রাখছি। কারণ হচ্ছে যে চেক করে যদি মানে কেন সন্দেহ হলে মানে তো মানে হয়তো অ্যারেস্ট করবে। তো এই জন্য মানে ওই আশঙ্কার ভয়ে যে আমি যদি মানে আমার নাম যদি মানে হিন্দু থাকে তাহলে হয়তো সন্দেহ করবে না, এরকমও সিচুয়েশন গেছে। আমার বহুবার মানে আমাকে বাড়ি থেকে ঘেরাও দিয়ে অ্যারেস্ট করছে, অনেক মানে ইয়ে করছে, অনেক ধরনের মানে জেল খাটা কি হয়েছিল? জেল তো একবার না, জেল তো আমার মানে 5-7 বার আমরা এবারে যে জেল খেটেছি। 7-8 বার? হ্যাঁ, নোয়াখালী থেকে ঢাকা সহ
বহুবার জেল খেটেছি। তবে জেলের আমার দীর্ঘায়িত সময় কমে ছিল। আমার হয়তো কখনো মানে 14 দিন, কখনো আমার 17 দিন, কখনো 21 দিন, ডাকাতে 42 দিন, এরকম আমার মানে জ্ঞান বেশিরভাগ ছিল। আমার অবশ্য বেশি দিন একটা মানে আসলে আমরা তো মানে বিশেষ করে শুধু সরকার বিরোধী ন্যায়সঙ্গত আন্দোলন করেছি। সমাজে আমরা এমন কোনো মানে অন্যায়ের সাথে সম্পৃক্ত ছিলাম না কখনো, যেটা মানে আমাদেরকে মানে আলাদাভাবে মানে আটকায় রাখার আইনের এরকম কোনো সুযোগ ছিল না। তো আমি মনে করি যে আমাদেরকে মানে বিশেষ করে এই জেল জুলুম নির্যাতনের এগুলো অনেক কষ্টের আছে। আমাকে ঢাকা যখন অ্যারেস্ট করে সেটাও আরো অনেক বিভীষিকাময় কষ্টের আছে। কারণ আমাকে এমনভাবে অ্যারেস্ট করছে, আমাকে হোটেল থেকে রাতের 8টা বাজে নিয়ে গিয়ে 7-8টা গাড়ি আছে আমি প্রথম তো আমি বলতে পারলাম কোথায় নিয়ে গেছে। পরের দিন আমি 3টার দিকে গিয়ে বুঝছি যে আমাকে মানে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এরকম মানে ভয়ানক পরিস্থিতি, মানে মনে হচ্ছে মেরে ফেলবে এই অবস্থা। আমাকে বাড়িতে আমার কয়েকবার মানে জ্ঞান ইয়ে করা হয়েছিল গভীর রাতে, মানে বাড়ি ঘেরাও দিয়ে কয়েকবার বাড়ির থেকেও অ্যারেস্ট করছে অনেকবার, বহুবার। তো আমার মনে হয় এরকম কতদিন মানে প্রায় এবারে যে কত 15-16 বছরে মনে হয় শতাধিকবার বাড়িতে পুলিশ গেছে, ফালাই গেছি পিছন দিয়ে বহু। মানে আমরা পিছন থেকে বাড়ি থেকে ফালাবার অনেকগুলো মানে ইয়ে রাখতাম, ফাঁক রাখতাম, ব্যবস্থা রাখতাম, মানে ফালিয়ে যেতাম এভাবে। অনেক কষ্টের স্মৃতি আছে। তো আসলে এগুলো বলতে গেলে মানে অনেক মানে বিষয়। তো আমি মনে করি যে আসলে একটা পালানোর ঘটনা বলেন তো, আসছে যে এরকম। মূলত মানে কেন আমার মূলত পালানোর ঘটনা বলতে মানে আমাকে যখন ওই যে মানে একবার আমাকে যখন অ্যারেস্ট করতে গেলো, আমি তখন ওই যে এটা মানে 18 সালের মানে পরে, তখন আমি ওই যে দরজা আমি মানে আমি খোলা রাখি না, আমার ওই যে সামনে দরজাটা আমার মেয়ে মানে খুলে দিয়েছে। তখন তো বেশি না, প্রায় 10টা 10:30 বাজতেছে এই সময়। রাতের? হ্যাঁ, বেশি নাই, মানে 11টার আগেই হবে। তখন ওই যে মানে পুলিশ টিন ঢুকে গেছে। আমি তখন ওই সামনের রুমে সবাই বসা, মানে মোবাইল দেখতেছি। আমার বড় মেয়ে যেটা সেটা সামনে দরজা খোলা, দরজা খোলার কথা না, সে কী কারণে জানি দরজা মানে খুলছে আর কি। হ্যাঁ, তো দরজাটা বন্ধই থাকে। তখন আমাকে বলতেছে যে আপনি কি অমুক নাকি? তখন তো আমি চিন্তা করতেছি এখন আমি আর নাম লোকে লাগাবো কি? হ্যাঁ, তারা মানে আইডেন্টিফাই করে আসছে। আমি হ্যাঁ আমি অমুক। আপনি উঠেন, আপনাকে ওসি সাহেবের থানা যেতে হবে। তখন আমি মানে কী করলাম, এখন আমি তো ওই যে আমার মেয়ে তখন ওই কাঁদা শুরু করছে, আমা করি দেখি তো ভিতরে যে তার আম্মুকে বলতেছে। তো এরপরে যায় তখন পুলিশ 3-4 জন ঢুকছে। এর মধ্যে এএসআই আর একজন আছে। তো পরে দেখলাম যে বাইরে আরও অনেক পুলিশ আছে আরও মানে। তো আমার বলতেছে যে মানে ভিতরের থেকে মানে মানে প্যান্ট ট্যান্ট পরে আসার জন্য। তো আমি ওই মাঝখানে রুম থেকে আমি প্যান্ট পরে প্রস্তুতি নিচ্ছিলাম। এর মধ্যে আরও 2 জন, একজন হিন্দু দারোগা ছিলেন। তো উনিও সব আবার ঢুকছেন, ঢুকিয়ে ওদেরকে মানে রুম থেকে বের করে দিয়ে মানে উনি বলতেছে এত লোক থাকার দরকার না, আচ্ছা আমি দেখতেছি, তুমি যাও প্যান্ট পরে আসো। তখন আমি ওই যে পিছন থেকে গেছি মানে হ্যাঁ, মানে প্যান্ট পরার জন্য। তখন আমি এটা হচ্ছে যে মানে ভালো একটা মানে ইয়ে আর কি। আসলে মানে এই দিকটা এই জন্য পিছন থেকে প্যান্ট পরে আসার জন্য বলছে। তো আমি পিছন থেকে প্যান্ট পরতে যাইয়া পিছন থেকে পালাই গেছি, পালাই দিয়ে যে আমার ওইখানে এই পিছনে দেয় একদম ওই যে মানে পিছনে আমাদের একজন বাড়ি আছে, আবার মানে ইয়ের মতো ডোবার মতো জায়গা আছে, এর পিছনে আবার কবরস্থান আছে। আমি ওইখানে যে কবরস্থানে উঠে গেছি। এটা বলতেছি কি এখানে এই কথাটা আমি এই জন্য বলতেছি, সব পুলিশ তার খারাপ না। হ্যাঁ, কিছু পুলিশ ভালো আছে। আপনাকে এক তো প্রকার উনি এক্সিট দিয়ে একটা মানে এক্সিট দিয়ে দিছে। এটাই হচ্ছে মূল কথা। আরেকটা হচ্ছে যে যখন ওই যে মানে 18 সালের নির্বাচনের সময় ওটা কিন্তু ভয়ানক স্মৃতি। ওইখানে মানে এই আমাদের মানে এসপি সার্কেল সেলের মানে মহিলা মানে নিষ্কৃতি চাকমা। তো উনি তখন ওই যে মানে বিভিন্ন বাহিনী নিয়ে, হ্যাঁ, মানে ওটা এখানে মনে হয় আনসারটা ছিল এটা নির্বাচনের সময় আর কি, নির্বাচন চলাকালীন সময়, নির্বাচনের পূর্বে 18 সালের যে নির্বাচনটা হবে এর পূর্বে মানে নির্বাচনের মানে চলতেছে আর কি, প্রচার প্রচারণা চলতেছে এইসবে মানে ইয়ে করতেছে নির্বাচনের পূর্বে। তো তখন আমাদের তো আন্দোলনও চলতেছে। তখন মানে আমরা আন্দোলন করতেছি। একদিন মানে এরকম সন্ধ্যার 7-8টার দিকে দিয়ে মানে নিয়ে আসছে, ওই মহিলা সহ আসছে। আসি মানে সে ঘরে সব কিছু উলটপালট করে ফেলছে। এবং এক পর্যায়ে মানে ওই তো আমার ওয়াইফ বলতেছে যে আপনারা এইভাবে মানে এই ওর কি বিরুদ্ধে ওয়ারেন্ট আছে কিনা? ও গরম আপনি আপনার মানে স্বামীকে কেন আপনি রাস্তা প্রতিদিন বেরও কেন আন্দোলন করতে যায়, ওটা থামাইতে পারেন না? তো বললো যে মানে এখন সে মানে কি বলে সরকার অন্যায় করতেছে, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করলে কি মানে অপরাধ নাই? কইটা এত বড় কথা বলবেন না, বেশি তেমনি করলে আপনাকে এটা সরিয়ে দেবো। তখন ওই যে ঘরে সবকিছু চেক করতেছে, তখন আমার মানে বড় মেয়েটা সে ওই যে ছোট একদম এই মানে ইয়েতে খাটের উপর বসা, ওই যখন ওই তোষা ওইগুলো উল্টেতে গেছে তখন সেও মানে কাত হয়ে পড়ে গেছে। হ্যাঁ, এই তখন ওই যে তো বাচ্চা তো কান্নাকাটি করতেছে। তেমন তো অবস্থা মানে ইয়ে। তো ওই মহিলাটা নিষ্কৃতি চাকমাটা খুবই মানে একটা মানে হিটলার টাইপের ছিলেন, ক্ষুধার্ত ছিলেন, খুব মানে প্যাসিস্ট আচরণ করতো সবসময়।
বাসা বাড়িতে যে আচরণ করতো রাস্তাতেও আচরণ করতো। তো এরকম একটা মানিক্যান গেছে। এরপরে আবার একটা মানিক্যান কাহিনী আছে যে আমি তখন রাত্রে ঠিক মানে ২টা কিংবা ২:৩০ বাজতেছে গো। তখন ওই যে আপনার এখানে মানে সেকেন্ড দারোগা ছিল, ওই যে মানে হিন্দু এক দারোগা, ফমস দারোগা, ওরা সব মানিক্যান মাইক্রোত করে মানে শুধু ওরা মানে কি বলে দারোগাই গেছে, মানে এসআই গেছে ৩-৪ জন গেছে, আর সিপাহি গেছে মানিক্যান ২-৩ জন এরকম হবে। মানে প্রায় তারা ৮-১০ জনের মানে মাইক্রো গেছে, পরে পিছনে আবার মানে পুলিশের গাড়ি আসছে আর কি। তো ওরা মানে ওই সম্ভবত আমাকে আসলে অনেকে মানে যখন পুলিশের গাড়ি রাস্তা দিয়ে যখন ঢুকে কিংবা আমাদের মোড় দিয়ে ঢুকে তখন অনেকেই আবার ওই যে বলে দেয় আর কি ফোন টোন করে যে মানে পুলিশের গাড়ি যাচ্ছে, মানে আমাকে সতর্ক থাকার জন্য। এরকম আমাদের এলাকার বা দলের অনেক নেতা কর্মীরা মানে সজাগ থাকতো, বা আশপাশের লোকজনেরা সাধারণ মানুষেরা বুঝতো যে মানে পুলিশ গেলে আমাদের বাড়িতে যাচ্ছে এরকম মনে করে আমাকে আগ থেকে ফোন করে বা আমাদের পরিবারের কাউকে ফোন করে বলে দিত। হ্যাঁ, তো এরকম তো ওই দিন ওই খুব মানে বলতে পারবো না, তখন গাড়িকে ওরা মনে হয় খুব এদিকে রাস্তাতে একবার অনেক দূরে রেখে তারা হাঁটিয়ে হাঁটিয়ে গেছে যায়, ঘরের চারিদিকে দিয়ে করছে। তা আমি মনে করছিলাম যে আমি তখন এই মানে আধা ঘন্টা শুয়েছি, এরপরেই গেছে। তখন আমি উঠি, মানে ওই আমার অনেকগুলো দেওয়ার মানে ইয়ে আছে, স্পেস আছে, হ্যাঁ, বাইরে হওয়ার জায়গা আছে। তখন ওই সবগুলোই করতেছি। আবার আমার ওই দরজা ছিল প্রায় ৭-৮টা, তো এগুলো সব জায়গাতে সবগুলো দেখি যে আমি ভিতর থেকে খুলতে চাই, বাইরে দিয়ে লক করেন না। কয়েকটা দেখছি যে মানে ভিতর থেকে খোলা যাচ্ছে না, তার মানে বাইরে থেকে লক করে দিচ্ছে এরকম। তো আমার ওই যে ভিতরে ঢোকার একটা ছোট একটা মানিক্যান গেট আছে, ওই গেটটাও মানিক্যান তারা নক করে দিছে। হ্যাঁ, গেটটা তো অবশ্যই একটু উপর থেকে লাফ দিয়ে উঠে ঢোকা যায় এরকম একটা ব্যবস্থা আর কি। গেটটা নক করে দিচ্ছে। তখন আমি পিছন থেকে গেছি, তারা ওই যে আমার পিছনে থেকে জানালা একটা খুলছে, ওইখান দিয়ে লাইট মারি ঢুকেতেছে। আমি এদিক থেকে ওইদিকে যাচ্ছি, পিছন দিকে যাচ্ছি, তারা লাইট মারি আমার ঘরের ভিতরে মানে ইয়ে করতেছে জানালা থেকে। জানালা কেমন কেমন খোলা ছিল হয়তো এরকম। তখন আমি এদিকে করে দিয়ে যাচ্ছি, এদিকে যাচ্ছি। তখন আমার মা ছিল, মাও মানে আতঙ্ক, সবাই আতঙ্ক। তখন পরবর্তীতে যে আমি আরেকটা পিছনটা দিয়ে মানে বাইরে চলে যাওয়ার জন্য, তখন তারা ওই লাফ পিছনে আমার ওই যে পাড়ের চারোদিকে তারা মানে দাঁড়িয়ে রয়েছে। মানে যেদিকে যায় তারা পিছনের দিকে, তারা দক্ষিণ দিকে, উত্তর দিকে, পশ্চিম দিকে সব সাইডে তারা পুরো ভালোভাবে প্রস্তুতি মানে নিয়ে আসছিল। বাড়ির আশপাশে তারা গেছে। তখন তারা এক পর্যায়ে মানে আমার একদম ওই যে খাবট পানি মানে একবারে বাঘের মতো জাপট দিয়ে ধরে ফেলছে। এটা করে তখন এই জেল জীবনটা কেমন ছিল পরে ভাই আসলে? জেল জীবনটা আসলে মানে বিশেষ করে এই নোয়াখালীতে জেলে মানে এই সর্বশেষ মানে 18 সালের পরে যেটা একটা ইয়ে করছিলাম, সেটা মানে কেন একটু মানে এই এই কষ্টের ছিল বলতে, আবার সেখানে আমাদের অনেক লোক ছিল। তো আসলে জেলে গেলে তখন আমরা কিন্তু আমাদের অনেক লোককে পাইতাম। তাদেরকে কষ্ট তো ছিল। অনেক সময় দেখা গেছে যে কি, যেমন এই অনেক সময় আমরা যখন থাকি রুম একটাতে, আমরা মানে বড় স্কুলের মধ্যে এরকম রুম, লম্বা রুম। তো এখানে দেখা যাচ্ছে কি ওই যে মানে একজন করে মানে যেটাকে বলে আমাদের ওই যে ইলিশ পাইলের মতো আমরা শুইতাম। ইলিশ মাছকে যেরকম মানে একটার সাথে একটা বাঁধায় রাখে না, এরকমই শুইতাম। অনেক সময় গোসল কিংবা পায়খানা প্রস্রাব করতে কষ্ট হয়, লাইন ধরে থাকা। আবার মানে জেলের তো মানে বাথরুম হয়েছে অর্ধেকের মতো, মাথা দেখা যায় এরকম অবস্থা, মানে বাথরুম করতে হয়। এগুলো একটু কষ্ট ছিল। সবচেয়ে বেশি কষ্ট ছিল ঢাকাতে, যখন আমি 2023 সালের 17 অক্টোবর মানে রাতে যখন অ্যারেস্ট হই, সেখানে মানে বেশি কষ্ট ছিল। কারণ ওখানে আমাকে মানে ওই যে মানে একদম এই পাশের আসামিরা যেভাবে থাকে, ছোট মানে একটা রুমে লকআপে ছোট রুমে রাখছিল। আমরা মানে ছোট একটা রুম, এই 8x10 মতো। এটার মধ্যে খাওয়া, এটার মধ্যে ছোট পায়খানার ব্যবস্থা, এটার মধ্যে থাকা। তো এই ঢাকাতে মানে কেন্দ্রীয় কারাগারে যেটা মানে কেরানীগঞ্জ, ওইখানে একটু বেশি কষ্ট ছিল গো। দেখা সাক্ষাৎ কম ছিল। সহজে 26 দিনে যা দেখা হয়েছে, ওইটা তো মানে কষ্ট ছিল। জেল তো আর জেল তো তবে তবে জেলের আমার আবার একটা মানে সুখকর স্মৃতি আছে। আরেকটা জিনিস আছে, জেলের মানুষের একটা ডিসিপ্লিন লাইফ আছে। আমি এটাকে কষ্টেরও মনে করি, আরেকটা জীবনে মনে করি। আমরা বাহ্যিক বাইরে যে লাইফটা যে মানে একটা মানে আমাদের ব্যস্ততাময় লাইফ, ডিসিপ্লিন নাই, শৃঙ্খলা নাই, কিন্তু জেলের জীবনটা কিন্তু একটা ডিসিপ্লিন আছে। আপনি ইচ্ছা করলে সময় মতো খাইতে পারবেন, সময় মতো ঘুমাইতে পারবেন, পড়তে পারবেন, অনেক ব্যবস্থা আছে। জেলের একটা ডিসিপ্লিন লাইফ আছে। এই জন্য আমি মনে করি মাঝে মাঝে প্রত্যেক মানুষের বছরে 1-2 মাস জেল খাটা উচিত। আচ্ছা, আচ্ছা ভাইয়া, এবার আমরা আসি আসলে মানে আপনার রাজনৈতিক যারা প্রতিপক্ষ রয়েছেন তাদের একটা অংশের সাথে। যে বর্তমানে আপনাদের বিরোধী দল হচ্ছে জামাত। নোয়াখালী জেলা জামাতের সাথে আপনাদের গত সম্পর্ক বলেন বা বর্তমান সম্পর্কটা আসলে এখন কেমন? জামাতের তো বলতে জামাত শিবির, বিশেষ করে আমাদের শিবিরের সাথে আমার দীর্ঘ লাইফ, মানে প্রায় আমার 96 পর থেকে আমাদের যখন ওই যে নোয়াখালী কলেজ ছাত্র শিবিরের সভাপতি ছিলেন আমাদের দাকন মেয়ে বাড়ি কামরুজ্জামান ভাই।
তখন থেকে আমার ভালো সম্পর্ক ছিল, এবং উনি তো এমন এক চমৎকার মানুষ ছিল, পরবর্তীতে উনি মারা গেছেন একটা অসুখে। তো এই মানে দীর্ঘ কলেজ রাজনীতিতে 5-6 বছর, পরবর্তী জেলা রাজনীতিতে মানে আমার জামাত শিবিরের সাথে আমার কিন্তু একটা চমৎকার সম্পর্ক ছিল এবং খুবই ভালো সম্পর্ক, মানে অর্থাৎ মানে রক্তের বাঁধনের মতন ভাইয়ের মতো সম্পর্ক ছিল। কিন্তু মানে সম্পর্কটা আসলে অবনতি হয়েছে, হয়তো এটা স্বার্থেরও হইতে পারে, ক্ষমতারও হইতে পারে, যেটা স্বাভাবিক। কারণ একসময় আমরা তো সবাই মিলে একটা মানে আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি। তো এখন 5ই আগস্টের পরে মানে আসলে বিশেষ করে জামাত শিবির যেভাবে মানে তাদের এই কথাবার্তা, আচার আচরণ এবং ফেসবুকে এই যে মানে পোস্ট মানে ইয়ে করা, হ্যাঁ সেটা কিন্তু আমাদেরকে একটা মানে মানে কি বলে, আমি মনে করি যে আমি একটা তথ্য দিই, বিশেষ করে এই মানে 2000 এই যে নির্বাচন গেল, এই নির্বাচনে এই জমাতের যে সমস্ত প্রপাগান্ডা কিংবা যে সমস্ত অপপ্রচার বা আমাদের ফান থেকে খুঁজলে লগে লগে এটা সব মিডিয়া প্রচার, কেউ কারো ধান কাটে নিছে বিএনপির কোনো কর্মী, সাথে সাথে আর চাঁদাবাজের ট্যাগ দিয়ে বিএনপিকে এমনভাবে ফেসবুকে মানি ক্যান প্রচার করছে, ছয়লাভ করছে, মানুষকে একটা মনকে বিভ্রান্ত করছে। এর মধ্যে আমাদের কিন্তু ভোটের কিন্তু বিশাল প্রভাব পড়ছে। আমি মনে করি যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে জামাত অতীতের তুলনায় রেকর্ড পরিমাণ ভোট পাইছে, এবং সেটার মানে কোনো কোনো জায়গাতে 250, 300, 200% উপরে ভোটের মানে পার্থক্যর গতিটা বেড়েছে জামাতের। হ্যাঁ, এবং এক্ষেত্রে আমাদের যারা সাধারণ কর্মী বা সাধারণ মানুষ বা আমাদের দলেও আমাদের নিজেদের প্রতি অনেকের একটা কি বলে অসৎ আচরণের কারণেও যে মত পার্থক্য যে ওই সুযোগটা জামাত পেয়েছে। আমাদের দলেরও অনেক সাধারণ এই কর্মীদেরকে মানে ওরা মানে গ্রাসরুট লেভেলে সাধারণ মানুষকে বা অসহায় মানুষকে তারা কিন্তু মানে প্রভাবান্বিত করেছে, এবং আমি মনে করি যে বিএনপিরও মানে অনেক একটা বিশাল একটা অংশ জামাতকে ভোট দিয়েছে, যেটা মানে এখন আবার একটু মানে এটা কিছুটা রিকভারি মানে হচ্ছে। হচ্ছে। হ্যাঁ, আচ্ছা ভাই, আপনি তো বললেন যে আসলে এখন সম্পর্কটা একটু অবনতির দিকে যাচ্ছে। আপনাদের বন্ধুত্ব তো অনেক দিনের, প্রায় একটা আপনারা একসাথে সরকার গঠন করছেন, সব করছেন। এই যে সম্পর্কের অবনতিটা হলো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আসলে সম্পর্কের অবনতি হওয়ার কারণে যে বিভক্তি হচ্ছে, এটা দ্বারা জাতি তো উপকৃত হচ্ছে না। এই যে ক্ষতিটা হচ্ছে, এই ক্ষতির মাত্রাটা কোথায় গিয়ে ঠেকবে বলে মনে করেন? এটা আসলে মানে আমি মনে করি যে বিশেষ করে এই মানুষ তো, এই দেশের মানুষ কিন্তু অনেকবার হোঁচট খেয়েছে। তো এই দেশের মানুষ মনে করছে যে এবার না হলে আরেকবার ঠিক হবে, এবার না হলে সেবার ঠিক হবে। হ্যাঁ, এরকম একটা মানে দোলাচলের মধ্যে আছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে কি, আমাদের মানে একটা চেতনা বা কিংবা একটা আদর্শের মধ্য দিয়ে এই দেশটা মানে গড়ে উঠেছে। এরপর আমাদের দেশের মধ্যে অনেকগুলা যেই কারণে যায় 71 হয়েছে, সেই বিদ্যমান কারণগুলো এরপরও দেশের সমস্যাগুলো রয়েছে। ওই সমস্যাগুলা মানে মূলত মানে সমাধান হয়নি। পরবর্তীতে যাই এই যে 90 এর পরে বা এই যে আন্দোলন একটা পরিবর্তন একটা মানে এরপরে যাই তার উপরে যে মানে কেন বিশেষ করে সরকার পরিবর্তনের যে আন্দোলনগুলো হয়েছে, এবং সর্বশেষ যে মানে 24শে জুলাই যে আন্দোলনে এক মানে একতরফা ফ্যাসিস্ট নিয়ন্ত্রিত সকল প্রতিষ্ঠানকে ঘিরে যে মানে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, এবং বিরোধী মতের কোনো লোক কোনো রকমের মানে সরকার বিরোধী কথা বলতেই পারে না, এরকম একটা যখন শ্বাসরুদ্ধকর একটা পরিবেশ পরিস্থিতি চলতে থাকলো, তখন এই যে সম্মিলিত আন্দোলন এটা আসলে মানে মানে অনেকগুলো এটা নিয়ে অনেকগুলো কাহিনী আছে, যারা এখন এটা কোনো ব্যক্তির, কোনো দলের, কোনো গোষ্ঠীর একা কোনো আন্দোলন নয়, এটা সামষ্টিক সার্বজনীন সবাইর মানে আন্দোলনের ফসল। যখন আমি আমি কয়দিন আন্দোলন ঢাকা ছিলাম, ঢাকা জুলাই আন্দোলনে? বিশ্ববিদ্যালয়, হ্যাঁ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় যখন এই হলগুলো বন্ধ করে দিল, এই যে ডিবি প্রধান দেয়, আরও মানে ডিএমপি প্রধান ডিবি প্রধানরা দেয়, হ্যাঁ, এবং এক পর্যায়ে জোর করে বের করে দিচ্ছে, অনেক ছাত্রছাত্রীরা বেরোতে যাচ্ছে না, সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমার স্মরণ আছে যে ওই দিন এই ঠিক এই মানে দুপুরের পর বিকালের দিকে এই পল্টনা প্রেস ক্লাবে মানে কেন রিক্সাওয়ালার একটা মিছিল করছে, ওই রিক্সাওয়ালার মিছিলটাকে আমি মানে ইয়ে করছি, ভিডিও ধারণ করছি, ওটা আমি আমার ফেসবুকে আমার আইডি থেকে দিয়েছি। ওরা তখন ওই যে ছাত্রবাদীর কিছু হলে জ্বলবে আগুন করে করে, ছাত্রবাই ভয় নেই, আমরা আছি তো মানে তোমার বেশি, এই সাধারণ রিক্সাওয়ালারা কিন্তু ওদের পক্ষে মানে উৎসাহ দিয়ে মানে মিছিল করছে, রিক্সা মিছিল করছে, আন্দোলন করছে। অর্থাৎ ওই আন্দোলনটাকে সাধারণ শ্রেণী পেশার মানুষ আন্দোলন করছে। মানে একটা পর্যায়ে ছাত্র, যদিও মানে আমাদের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিছু কিছু জায়গাতে আন্দোলন যখন শুরু করছে, এটা মাঝে মাঝে আবার সরকারের নিয়ন্ত্রণে স্থিমিত হয়ে যায়, আন্ডারস্ট্যান্ডিংয়ে বা কিংবা একটা সমন্বয়ে, কিংবা সরকারি যে বাহিনীগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করে নিয়ন্ত্রণ হয়ে যায়, আবার আন্দোলনকে গ্যাপ করা হয় বা আন্দোলনকে স্থগিত করা হয়, এই বিষয়গুলো ছিল। কিন্তু এরপরে তো আন্দোলন চলছে, কারা চালাইছে? আমি দেখছি যে ঢাকাতে মানিকেন এরপরে যেমন দেখা যাচ্ছে কি বৃহস্পতিবারের আন্দোলন, শুক্রবারের আন্দোলন, তো এখন দেখা যাচ্ছে কি বৃহস্পতিবার তো মানিকেন এই সরকার একটা রায় দিয়েছে, রোববারে সেই রায় ইয়ে করবে গো, কিন্তু এই পর্যন্ত শুক্রবার শনিবার তো আন্দোলন বন্ধ, তখন তো আর কলেজ খোলা নাই ওই দিন, বা ওই দিন রাস্তায় মানুষ আন্দোলন করছে। কারা আন্দোলন করছে? সাধারণ শ্রেণী পেশার মানুষরা আন্দোলন করছে।
আমি নিজের দেখছি নিজে, আমি ছিলাম এদের কথা মানে আসলে মানে এটা মূলত এক কথা বলতে গেলে কি সবাই চাচ্ছে যে একটা মানে কি বলে মানে আমরা দুঃশাসনের মানে কবল থেকে মানুষ একটা স্বস্তির মধ্যে থাকতে চাই। এখন এই স্বস্তিটা কিন্তু দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের উভয়ের। এখানে মূলত সংসদে যদিও মানে ভালো আলোচনা হয়, দেখে মানে সরকারি দল কে বিরোধী দল সেটা বিবেচ্য বিষয় নয়। রাষ্ট্রের এবং দেশের এবং জনগণের স্বার্থে আমাদেরকে এক অভিন্ন ঐক্যমত্যের সৃষ্টিতে মানে সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ বিএনপিও চাচ্ছে যে মূলত কিন্তু এখানে কিন্তু এখন কিন্তু বিএনপি বেশি হ্যারাসমেন্ট হচ্ছে। এই মানে আমি মনে করি বর্তমান বিরোধী দলের কতিপয় নেতা কর্মীদের হ্যারাসমেন্ট করছে বেশি, বুলিং করছে বেশি ফেসবুকের মাধ্যমে। কারণ বিএনপি চাচ্ছে যে আগের মতো যেন বিরোধী দল যেন বিএনপির কারণে যেন নির্যাতিত না হয়, নিষ্পেষিত না হয়। এমনকি কোনো জনগণ তারা গ্রেপ্তার করেন, কোনো পুলিশ মামলা করেন নাকি, আমরা কি জনগণের কোথায় কিছু করতেছি কিনা। এখানে এই যে একটা পরিবর্তন কিন্তু মানে আসছে, মানে বিএনপি চাচ্ছে পরিবর্তন হয়ে শান্তির পর্যায়ে আসলো। অর্থাৎ আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে সরকারি দল বিরোধী দল মানে বিরোধী দলকে নিষ্পেষণের জন্য না, বিরোধী দলের কথা বলবে, কিন্তু এখানে সেটা আপনি একটা ন্যায্যতার কথা সাথে। বলছেন যে আসলে গ্রেপ্তারের বিষয়টা আমরা যদি দেখি নির্বাচনের পরবর্তী সময় মূলত ফেসবুক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে প্রায় 6-7 জনকে, আমি ইফ আই এম নট রং 5-5-এর উপরে হবে, 6-7 জনকেই মূলত সরকারের পক্ষ থেকে উঠায় নেওয়া হয়েছে। ইভেন রিসেন্টলি একটা ঘটনা খুবই অ্যালার্মিং, সেটা হচ্ছে যে একজন আলেমের ভাই, ও সম্ভবত ওনার নাম হাসান ইমাম হবে, উনাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং এই গ্রেপ্তারের জন্য মন্ত্রী অথবা এমপি আপনাদের একজনে উনি হচ্ছে যে বলছেন যে উনাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। সো গ্রেপ্তার তো আসলে হয়েছে ভাই, কিন্তু এখন যদি মানে আমরা যদি আওয়ামী লীগের আমলে দেখি, আওয়ামী লীগের আমলে কোনো সমালোচনা করলে পুলিশে নিয়ে যেত বা ডিবিয়ে নিয়ে যেত, যার জন্য কোনো প্রতিবাদ হতো না। কারণ আপনি নিজে বলছেন, আপনি নিজে শতাধিকবার আপনাকে শুধুমাত্র বিরোধী কথা বলার জন্য আপনাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আপনি নিজেও 7-8 বার জেল কাটছেন। বাট এখন যেহেতু বিএনপি সরকার ভালো সরকার, একটা গণতান্ত্রিক সরকার, সেই অনুযায়ী স্বাভাবিকভাবে ভাই আওয়ামী লীগের আমল থেকেও তো 3-4 গুণ বেশি হবেই মানে সমালোচনা যে কোনো ইস্যুতেই। এবং সেক্ষেত্রে বিরোধী দলও চাইবে যে আসলে ন্যারেটিভ দাঁড়া করানোতে এবং পরবর্তীতে যেন তাদের ক্ষমতায় আসাটা সহজ হয়। তো এখানে আসলে দোষের কি ভাই? এখন দোষের কি বলতে, যেমন ধরো আমি তোমারে বলি, বিশেষ করে এই ওনাকে কেন গ্রেপ্তার করছে নিশ্চয়ই ওইটার মানে কেন গ্রেপ্তার করছে সেটা আগে মানে বলতে হবে যে কেন গ্রেপ্তার করছে। এক, গ্রেপ্তার মূলত ফেসবুক পোস্ট দেওয়াকে কেন্দ্র তো করে, ফেসবুকের এবং পোস্টে, মন্ত্রী সাহেব এটা নিজে সংসদে বলছেন। ফেসবুকের পোস্টের মানে কথাটা কি ছিল। দ্বিতীয়ত হচ্ছে যে কি, যেমন এই যে এর আগে মানে কেন যে কি বলে এই সওদা সুমি যেটাকে মানে কেন গ্রেপ্তার করিয়ে মানে তারা আসলে যে সেই যে পোস্টটা দিছে জামিয়া রহমানকে নিয়ে, সেই যে পোস্টটা দিছে এই যে মানে বিরোধী দলের সরি বর্তমানে তো মানে সরকার দলের মানে কেন এই যে আমাদের মানে কেন এই যে কেএম ওবায়দুর রহমান মেয়ে ওনাকে নিয়ে যে পোস্ট দিছে, ঠিক আছে। এখন দেখা গেছে যে কি আমি একটা কথা বলি, সেটা তো হচ্ছে যে কি এটা একটা, যেমন এই আমার ফেসবুকে যারা মানে মানে বিশেষ করে যারা মানে ফেসবুকের সাথে বিশেষ করে শিবিরে যারা সম্পৃক্ততা আছে, আমি 100 জনকে চিনি, আমি নামও বলতে পারি। এই যে আমাদের মানে সাধারণত মানে কেন একজন সচেতন মানুষ, উনি অ্যাডভোকেট মানে তাকরিক সাহেব, উনি ডেইলি 30টা পোস্ট দেয়, মানে নেগেটিভ যে ন্যারেটিভ সরকার বিরোধী যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে পোস্ট দেয়। আমার শিমুল চৌধুরী মনে 100 টাকা পোস্ট দেয় daily। এখন দেখা গেছে যে কি গ্রেপ্তার তো করছে 7 জন রে, আমার তো একটা মানে 7 লক্ষ সমাধান করতেছে, তাও বাসা কি। হয়তো আপনি বলতে পারেন যে আপনি যেমন হয়তো বলতে পারেন যে যেমন এই যে আপনি বিদ্যুৎ দিচ্ছেন না কেন, বিদ্যুতের আপনার এত ঘাটতি কেন, এবং সেটা তো আন্তর্জাতিক সমস্যা, সেটা সরকার দল বুঝাবে। কিন্তু আপনি বলতে পারেন আপনি কেন ব্যবস্থা করতে পারতেছেন না, আপনি কেন মানে যেমন এই মানে এটার প্রোডাকশন দিতে পারছেন না, বা আপনি কেন এটাকে প্রোটেক্ট করতে পারতেছেন না। এবং আপনি তো অতীত সরকার আমলে এটা বলছেন যে বিদ্যুৎ নিয়ে ওইটা চলবে না, বিদ্যুৎ নিয়ে সেটা চলবে না, এগুলো ঠিক আছে, আপনি আনতেছেন না, কথাগুলো আনতেছেন না। আমরা হারিকেন নিয়ে আন্দোলন করতেছি না, তো এগুলো আপনি আমাকে ডিফিট করতেছেন না। তখনকার মির্জা ফখরুল ইসলাম আপনি কি বলছেন সরকারি দলের বিরুদ্ধে, ঠিক আছে, এগুলো আপনি মানে বলতে পারেন। কিন্তু আপনি যদি মানে মনে করেন একটা মানে দেখা গেছে কি মানে খারাপ গালি দিয়ে কথা বলেন, আপনি যদি মনে করেন যে আমি দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে মানে কেন সাদিক ক্যামেরা মানে কেন অহরহ, আচ্ছা আরেকটা কথা হচ্ছে যারা বলে তারা 5ই আগস্টের আগে তারা কোথায় কোন জায়গা কোন রাস্তাতে কোনায় আন্দোলন করছে, এরকম একটা তথ্য দেখাইতে বলো যে তারা এই জায়গাতে আন্দোলন করছে, তারা 2 বছরে যাতে আন্দোলন করছে, তারা এই বছর গ্রেপ্তার হয়েছে, তারা এটা এই আন্দোলন করছে। এখন 5ই আগস্টের পরে তো ধরো কিছু কিছু লোকেরা মানে বেশি ইয়ে করতেছে। এখন আমি ধরো আমার অবস্থান কোথায়, আমি একটা জেলাতে রাজনীতি করি, তোমার অবস্থান কোথায় তুমি, এখন তুমি যদি মনে করো এই সমালোচনা করো, যদি মনে করো এটিএন বাংলা চেয়ারম্যান বাকি বাংলা ভিশনের মানে কেন প্রধানকে নিয়ে, তুমি যদি মানে কেন কি বলে 21 টেলিভিশনের প্রধানকে নিয়ে যদি তুমি আব্দুল সালামকে নিয়ে যদি তুমি কথা বলো, তো এটা মানে হবে না এই আব্দুল সালাম মিয়া আপনি কি আরেন। এখন সাদেক কায়েমেরা ফরাদেরা অহরহ তারেক রহমানের নেগেটিভ কথা বলতেছে,
এবং স্লোগান দিচ্ছে নেগেটিভ ভাবে, এবং বলতেছে যে খালি বারবার বলতেছে যে লন্ডনের ওই মানে কেন ওইটা চলতো না, মানে বিভিন্ন ধরনের আছে লন্ডন চলতো না, সেটাও ঠিক আছে, কিন্তু যখন আপনি সেটাকে নিয়ে নেগেটিভ স্লোগান দিয়ে কথা বলেন, ঠিক আছে নি। আমি তো মনে করি যে সবচাইতে এই 2013 সালের পর থেকে একবারে বর্তমানে কি বলে 24-এর এই নির্বাচন 5 জানুয়ারি নির্বাচনের পরে, জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত সবচেয়ে বেশি লোক গেছে জামাত শিবিরের দেশের বাইরে, এবং সবচেয়ে বেশি টাকা আসে বাইরের থেকে জামাত শিবিরের, হাজার কোটি টাকা আসে। তাই তো আমি মনে করি যে ওই জামাত শিবিরে যে সমস্ত বাইরে কষ্ট করি বিদেশ গেছে, বিদেশে আছে সরকার ওসর হলে, ওরা আমাদের জন্য ঠিক টাকা না পাঠানো উচিত, এ কথা কেউ বলতে পারতেছে না। যে তোমরা তোমার এক বাইরে, তোমার এক মানে লন্ডনে ছিল কেন, তাকে মানে কেন ইনসাল্ট করা হয়, তোমরা কেন এত টাকা পাঠাও তাদের জন্য। আর একটা কথা বলে রাখি, এটা মানে একটা কথা আজকে বলে, যদি আমি টকশোতে আসার জন্য চাইছিলাম যে এই যে ধরো মনে করো 18 মানে সালের যে নির্বাচন সর্বশেষ জামাত বিএনপি সব ঐক্যভাবে করছে, ওই নির্বাচনে জামাতে প্রায় 30টা মানে আসনের মতন জামাতকে দেওয়া হয়েছিল দরকষাকষি। ওই নির্বাচনে শুধু মানে সর্বশেষ নির্বাচনের দিন মনে সর্বশেষ 5টা পর্যন্ত, 5টাও না 2টা 3টা পর্যন্ত এই নির্বাচন অবস্থানে জামাত শিবিরের মানে জ্ঞান মোটামুটি বা আসিল, মানে সর্বোচ্চ যখন যে মানে ওগুলো তো 2টা বাজে বুঝি আর কি হইতেছে, সব কেন দখল, সব আসন দখল, যেখানে পরে 500টা বিএনপির মানে জ্ঞান 500 জন এমপি বিএনপির গেছে, এর ফারানা সহ, ঠিক আছে নি, 7 জন গেছে। তো এখন দেখা যাচ্ছে যে কি ওই নির্বাচনেও তো মানে বেগম খালেদা জিয়া বা আমাদের সত্য কথা বলতে কি মানে জমাতের সাথে তো আমাদের ভালো সম্পর্ক, আমরা সেটা এখনো মনে করি সেটা থাক, ঠিক আছে নাকি, রাষ্ট্রের স্বার্থে বৃহত্তর স্বার্থে। 18 সালের নির্বাচনের সর্বোচ্চ 2টা আইটা পর্যন্ত জামাত শিবিরেরা যে আসলে নির্বাচন দিয়েছে ওই আসনে করছে, যখন আমরা 3টা বাদে বুঝে গেছি যে আগের দিন দায়িত্ব মানে কেন ভোটে তারা ইয়ে করে এলেছে, বাসা ভোট করে এলেছে, বুঝে তারা সব নিয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে নাকি। অর্থাৎ নির্বাচনের পরের দিন 18 সালের নির্বাচনের যে নির্বাচনটা হয়েছে, নির্বাচনের পরের দিন সারা বাংলাদেশে একদম চ্যালেঞ্জ করে বলতে পারি, সারা বাংলাদেশে জামাত শিবিরকে আর কোথাও ওইভাবে দেখা যায়নি। এবং 8টার পরে সারা বাংলাদেশে 2000 শুধু সাইদি সাহেব 23 সালে যদি মারা গেছেন, ওই দিন শুধু কিছু একটা মানে জ্ঞান লোকজনে হসপিটাল কেন্দ্রে আসে মানে ইয়ে করছে। 18 সালে নির্বাচনের পূর্বে আর 23 সালে সাইদি সাহেব মারা গেছে, সেই দিন শুধু কিছু টাকা শহরে উঠছে। এই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, 18 সালের নির্বাচনের বিএনপির সাথে করে 2টা আইটা পাওয়া যায়, এর যে গর্তে ঢুকছে, আর 23 সালে টাকাতে কিছু বাইরে তাও টাকা শহরে দাঁড়ানো করতেও পারে না বা করতে, আমরা আমাদের লোক সবাই সমর্থন দিচ্ছি পারে না। এর আগে জমাতার কোথাও ছিল না। 8টার পরে মিছিল করছে বাংলাদেশে, একটা ব্যানার দেখাইতে পাবো, আমি সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করতেছি। 8টার পরে কোনো মিছিল আছে, ওরা তারা কেউ ঢুকে গেছে ব্যবসাতে, কেউ ঢুকে গেছে চাকরিতে, কেউ ঢুকে গেছে মানে সমন্বয়তে, কেউ পড়ালেখা করতেছে, তাদের সবকিছু তারা মানে জ্ঞান মানে গোসাই তারা ইয়ে করতেছে। বিষয়টা আমি এই জন্য বলতেছি, শুধুমাত্র এই মানে শেষ করে দিতেছি, শুধুমাত্র 24 সালের মানে কেন যে মানে 5 আগস্টের পূর্বে যে ছাত্রদের কোটা আন্দোলনে, সেখানে মানে বহুত শিবিরের লোকেরা মানে ছাত্রদের কোটা আন্দোলনটাকে তাদের যে মানে ইনস্পাইরেশন করার জন্য চেষ্টা, এখানে অবদান আছে, এটা আমরা অস্বীকার করতেছি না। কিন্তু এরপরে আন্দোলন গতিপথটা কিভাবে মানে কেন ইয়ে হয়েছে, রিসাইকেলিং হয়েছে। আর যদি খালি আমি একলাই নোয়াখালীতে মানে কেন ইয়ে করেছি, এটা তো ঠিক না। আচ্ছা ভাই, আপনি রুমিন ফারহানার কথা বললেন, এবারে নির্বাচনে রুমিন ফারহানা প্রাসঙ্গিক বিষয় বুঝতে পারছি। আর রুমিন ফারহানা তো এবারে নির্বাচনে নমিনেশন দেয় না, ইট ওয়াজ ভেরি শকিং নিউজ। তো যদি বাই এনি চান্স আপনার মেয়র নির্বাচনের দল আপনাকে নমিনেশন না দেয়, সেক্ষেত্রে রুমিন ফারহানার মতো স্বতন্ত্র নির্বাচনের প্ল্যান করছেন না? এখানে আসলে একটা বিষয় হচ্ছে যে কি এই নির্বাচনটা প্রথমত হচ্ছে যে মানে দলীয় আঙ্গিকে প্রতীকী নির্বাচন নয়। আচ্ছা, এই নির্বাচনটা মানে এটা একটা সুবিধা হয়েছে, এই সবাই এটা মানে যাদের ব্যক্তি ক্যান্ডিডেট মানে ব্যক্তিত্বে যাচাইয়ের সুযোগ, হ্যাঁ তারপরে দলে একটা মানে ব্যক্তি নমিনি দলে মানে ইয়ে করবে, ইমপ্রেস করবে। তো এখানে মানে তো এটা তারপরেও যেহেতু দলীয় মানে একটা মনোনীত ব্যক্তি হিসেবে মনোনীত একদম দলীয় ব্যক্তিকে মানে সিলেক্টেড করতে পারে, প্রতীক দলীয় না, সেক্ষেত্রে যদি মানে সর্বসম্মতিক্রমে যদি দলের সিদ্ধান্ত যেটা হবে সেটা তো অবশ্যই মানে শেষ পর্যন্ত মেনে নিতে হবে। যদি আমি দল করি, দল আদর্শ প্রতি আমার বিশ্বাস আছে, কারণ এই দিনটা আমাদের অনেকে ভুল করছে ইতিমধ্যে। সর্বশেষ গত কয়দিন আগে এনসিপিতে আমাদের মানে সবচেয়ে পরীক্ষিত ইশাক সাহেব মানে ইসাক সাহেব চলে গেছেন। তাই মনে করি যে এই মানে দল অবশ্যই দল যদি মানে সুষম বন্টন সুচারুরূপে, এবং দল যদি মানে একটা তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত, প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত যদি সবাইটার একটা মানে সিস্টেমের মধ্যে দিয়ে যদি দল যদি মানে জ্ঞান চলে বা আগা, হ্যাঁ তাহলে দলের পরীক্ষিত কর্মীরা মূল্যায়িত হবে সেটা মনে করি। এখানে হচ্ছে যে ন্যাশনাল নির্বাচনের হচ্ছে আর একটা বিষয়, কারণ এখানে আসলে যে রুমিন ফারহানা ওই আসনে পাওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে যে আমাদের জোটের কারণে যায় মানে একজন আলেমকে দিতে হয়েছে।
আচ্ছা, তাহলে আমরা ধরে নিতে পারি যে আসলে যদি নমিনেশন আপনার হয় তাহলেই আপনি নির্বাচন। আদর্শ বিচ্যুত হওয়ার চেষ্টা করবো না, এটুকু বলতেছি আর কি। বুঝছি। লাস্ট আমরা একটা প্রশ্ন করবো, এই প্রশ্নের মধ্য দিয়ে আসলে আমরা শেষ করবো। এটা হচ্ছে আমাদের একটা র্যাপিড ফায়ার কোয়েশ্চেন আর কি। সো আমাদের কাছে 4টা ইমোজি আছে, লাভ, হাহা, কেয়ার অ্যান্ড হচ্ছে অ্যাংরি রিয়েক্ট। আপনার বিরোধী মতে যারা আছে আমরা তাদের থেকে মানে তাদের কাকে আপনি কোন রিয়েক্ট দিবেন আর কি, ফেসবুকের মতো? তাদেরকে ভালোবাসা দিতে দিব। আচ্ছা, যদি লাভ দিতে হয় হ্যাঁ। তাহলে আপনি কাকে লাভ দিবেন? লাভ দিব বলতে মানে কেন, বেশ করে মানে ওই যে এই মানে যারা বিরোধী দলের নেতা কর্মী আছে, যারা বিরুদ্ধে লেখে আনে, তাদেরকে লাভ দিতে হবে। তাদেরকে তো আমি মনে করেন একজনের নাম বলেন। ধরেন সেটা নোয়াখালীর হতে পারে বা কেন্দ্রের হতে পারে বা বাংলাদেশের হতে পারে। আচ্ছা, নির্দিষ্টভাবে তো মানে কেন বলা যাচ্ছে না। আমি বলে যাবো বেশিরভাগ আমাদের এই বিশেষ করে আমাদের ওই যে তাহের মানে তাহসান হাবিব নাকি তার ওই আইডির নাম, হ্যাঁ, আমাদের শিবিরের, হ্যাঁ, আমার খুব ভালো সম্পর্ক। তার ইনকিলাবের না ওই না শিবিরের, এই যে আমাদের এই রাজগঞ্জ বাড়ির এখানে, হ্যাঁ, তাহসান হাবিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার আমি তার সাথে বেশি আমার হয়, তাকে অনেকে লাভ চিহ্ন দিব। আর যদি এমন হয় কেয়ার রিয়েক্ট আপনি কাকে দিবেন? হ্যাঁ, কেয়ার রিয়েক্ট আপনি কাকে দিবেন? কেয়ার রিয়েক্ট মানে কেন, এটা হচ্ছে যে মানে কি লাভের পাশে আরেকটা কেয়ার রিয়েক্ট থাকে যে ওইটা আর কি, ওইটা আপনি কাকে দিবেন? সেটা হচ্ছে যে কি মানে সেটা হচ্ছে সেই সিম্বলটা কি ক্যারি করে কি মানে মানে কান্দন অবস্থা নাকি না না না, ক্রোধ? এটা কান্দার অবস্থা না, মানে আপনি হচ্ছে যে ওকে আপনি অনেক বেশি পরোয়া করেন, মানে এরকম মিন করে আর কি, আপনি ওনাকে ভালোবাসেন এরকম। ও ভালোবাসি, তো ভালোবাসা তো এটা তো আমার দলের এভরিথিং এবং ইস আদার। যদি আপনার বাইরের কেউ হয়? বাইরের কেউ হয় এখন তো মানে কেন এখানে বিশেষ করে মিডিয়ার সামনে বলতে গেলে আমার দু তিন রকমের মানে ক্লাসিক্যাল ডিফারেন্ট আছে গো, ঠিক আছে না? আমরা মানে শ্রেণী বিন্যাসও আছে। এখন আমি যদি নাম বলতে যাই হয়তো মানে আমার পরিবার সদস্য রাগ করতে পারে, ঠিক আছে, তাই আমি এটা পরিবার সদস্যদেরকে দিব। আচ্ছা ঠিক আছে। আর যদি হাহা রিয়েক্ট দিতে হয় কাউকে? হারির আসলে আমি এখনো কাউকে দিইনি। এটা কিন্তু একটা মানে ওই যে অনেকে বিরক্তিকর মনে করে, তাই আমি এটা কাউকে দিইনি। হাহারি উঠি আমার ওই যেগুলো দেখবেন আমি হাহারি উঠি, আমি ওই লাইক দিই নইলে দিই না, নইলে একটু কমেন্টসে করি আমি ডাইরেক্ট। আচ্ছা আচ্ছা। তারপরে আচ্ছা ধরেন নোয়াখালীর রাজনীতিতে এমন কোন ফিগার আছে কিনা যাকে আপনি অ্যাংরি রিয়েক্ট দিবেন, বা জাতীয় রাজনীতিতে এমন কেউ আছে কিনা যাকে আপনি অ্যাংরি রিয়েক্ট দিবেন যে আপনার কথা বা কাজ আমার একদম পছন্দ না? এরকম তো দুষ্ট লোকেরাও আছে। বিশেষ করে অ্যাংরিটা মানে কি যারা সত্য কথা বলতে কি আমি হই আর একজন, বিশেষ করে আমি বলতে যারা পজিটিভলি রাজনীতি করে তারা তো মানে পজিটিভলি মানে অ্যান্সার করে। এই কিছু দুষ্ট লোক আছে মানে কেন যারা মানে জ্ঞান এই ফেক আইডি চালায় মানে ইয়ে করে, তাদেরকে এটা কি করে যারা ফেক আইডি চালায়, যারা নেগেটিভ মানে এই কি বলে মানে বিশেষ করে ওই যে অশালীন শব্দগুলো বাকি মানে অপপ্রচারগুলো বেশি যারা করে আর কি, ঠিক আছে নাকি? হ্যাঁ, এই মানে ওদেরকে দিব ওটা, যারা মানে বিশেষ করে ফেক আইডি মানে মিথ্যা মানে তথ্য পরিবেশন করা আর কি। যেমন দেখা যাচ্ছে যে কি অনেকে যেমন ইতিমধ্যে আমি একটা দেখছি নোয়াখালী রাজনীতিতে, আমি প্রথম দেখলাম যে আমার নিজের বিরুদ্ধে একটা মানে আলোচনা সমালোচনা বলতেছে উনি ভালো রাজনীতি সাদেন খান সাহেব এসেই উনি অন্য কর্মীদেরকে মানে ভুলবার বোঝালেই আসেন, তো এটা কোনো একটা অভিযোগ হলো নেই। তারপরে বলতেছে যে মানে কেন এই ইনকাম তো ভালোই চলতেছে, মোটামুটি 14 গোষ্ঠী খাই দিতে পারবো। আসলে এরকম কোনো বিষয় না, কারণ কারোর থেকে মানে কেন এই জোর করে 5 টাকা চায় নেওয়া বা এরকম কোনো তো ইয়ে আসলে আমরা তো আসলে রাজনীতিটা মানে একটা তো মানে আমাদের তো একটা মানে এই কি বলে মিনিমাম একটা মানে কেন থিম আছে, মিনিমাম একটা মানে আইডিওলজি আছে, আমরা এক্সারসাইজ করি। আর আমার দ্বারা যদি মানুষের যদি কল্যাণ উপকারে না হয় তাহলে আর আমি আর উপরে উঠি লাভ হবে, রাজনীতি করিয়ে লাভ হবে, রাজনীতি দরকার কি, আমাকে এত রাজনীতি করার জন্য বলছে বা কে? বুঝতে পারছি ভাই। আমাদের আজকের পডকাস্টের শেষ কোয়েশ্চেন দিয়ে করবো। ধরেন এই লাইফের একদম শেষ সময় আপনার, এবং আপনি চাচ্ছেন যে আপনার আপকামিং জেনারেশন যারা মানে আমরা বলেন বা যারাই আছেন তাদেরকে একটা পরামর্শ আপনি দিবেন, সেটা কি পরামর্শ হবে ভাই? একটা পরামর্শ হচ্ছে তোমরা দুষ্ট থাকিও না, গুপ্ত থাকিও না, তোমরা সুপ্ত থাকো, ঠিক আছে না? আর দ্বিতীয় কথা হচ্ছে যে কি আসলে মানে আমার কাছে এখনো মানে আমি বলতে আমার নিজেরও অপরাধী মনে হচ্ছে যে আমরা আসলে মানে সবাই মিলে একটা সম্মিলিত মানে সবকিছুর ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যবদ্ধ হতে পারলাম না। আমরা এই দেশটাকে বারবার হোঁচট খাওয়াইছি, এখনো হোঁচটের মধ্যে দিয়ে আছে। কবে যে আমাদের দেশ সবকিছু নিষ্কলুষ মুক্ত আমরা একটা দেশ তৈরি করতে পারবো এবং আমাদের মানুষকে, দেশের মানুষকে ওই পর্যায়ে নিয়ে আসতে হবে। আমি চাই যে আমাদের দেশটা একটা এত এত সুন্দর একটা ভালো দেশ, সুন্দর সবুজ শ্যামল প্রাকৃতিক নৈসর্গিক ক্রীড়া, যেখানে খাল বিল নদী নালা হাওয়ার বাওয়ার সব আছে, যেখানে আমি একটা মানে কিছু খাই একটা দানা একটা যদি মুখের থেকে ফালাই দিই পরে গাছ উঠে যায়, সারা উঠে যায়, এই এরকম একটা মানে কি বলে ফার্টাইল একটা উর্বর শক্তির দেশটাকে সবাই মিলে সম্মিলিত সবার জন্য মানে সুষম বন্টনের মধ্যে দিয়ে দেশটা গড়ে ওঠা দরকার সম্মিলিতভাবে। এটা কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী আলাদাভাবে রিপ্রেজেন্ট করার কোনো সুযোগ নাই। মানে আমি আলাদা কিছু করি আমি বড়ত্ব হবো এটা ঠিক না, সম্মিলিতভাবে দেশটাকে আগায় নিতে হবে সর্বক্ষেত্রে। আগে দেশ বাঁচি থাকুক,
দেশের মানুষ বাঁচে থাকুক, তাহলে আমরা ভালো থাকবো, এটাই প্রত্যাশা। আগামী মানে আমাদের প্রজন্ম বা আমাদের যারা মানে অনুজ আছেন তাদের কাছে মানে কেন এই আমাদের মানে ইয়ে হচ্ছে যে এটাই আমরা সম্মিলিতভাবে এটা চেষ্টা করি একটা ভালো দেশ গড়ার জন্য। প্রতিহিংসামূলক মানে একটা অপসংস্কৃত রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিত। জি। চরম প্রতিশোধ পরায়ণ আমরা না হই, আমাদেরকে প্রতিযোগিতা থাকতে হবে সুস্থ এবং সুন্দর। ধন্যবাদ ভাইয়া। যে এতক্ষণ আমরা দেখেছি কথা বলার চেষ্টা করেছি নুরুল আমিন খান ভাইয়ের সাথে, উনার রাজনৈতিক ভিশন, নোয়াখালী নিয়ে উনার পরিকল্পনা, সবগুলো বিষয় নিয়ে। আজকের পডকাস্ট আমরা এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তী পডকাস্টের জন্য আমাদের পলিটিক্যাল লিডার্সটা ফলো করে রাখবেন। আর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের যে পডকাস্টিং সিস্টেম এটাকে সবাইকে যারা দায়িত্বে আছেন সবার প্রতি আমার আন্তরিকতা রইল, শুভেচ্ছা রইল এবং কৃতজ্ঞতা রইল। ধন্যবাদ তোমাদের সবাইকে আরেকবার।